Okay, welcome to WBCS Guide YouTube channel. তো আমরা আজকে মডার্ন হিস্ট্রির ক্লাস নাম্বার 13 করব, ঠিক আছে? 13 নাম্বার ক্লাস আজকে। তো আজকে আমাদের আগের দিনের ক্লাস যেটা হয়েছিল, মানে ক্লাস 12-এ আমরা শুরু করেছিলাম। তো ওটা ছিল পার্ট 1 বলতে পারো, আর এটা পার্ট বি। হ্যাঁ, পার্ট এ ছিল, ওটা পার্ট বি আজকের ক্লাস। তো আগের দিন আমি এই যে ক্লাস অর্থাৎ যে টপিকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে সোশিও রিলিজিয়াস রিফর্মস মুভমেন্টস। তো এই সোশিও রিলিজিয়াস রিফর্ম মুভমেন্টসের যে যে মানে পটভূমি বা এর যে ব্যাকগ্রাউন্ড সেটা আমি আলোচনা করে দিয়েছি। তো আজকে আমরা এক এক করে দেখব যে কোন কোন অর্গানাইজেশনস বা কোন কোন ব্যক্তিত্ব এই সোশিও রিলিজিয়াস মুভমেন্টসে বিশেষ অবদান রেখেছে এবং তাদের সম্পর্কে দেখব। আগের দিন আমি তোমাদের একটা জিনিস বলেছিলাম যে এই যে টপিকটা অর্থাৎ যেটাকে আমরা বলছি সোশিও রিলিজিয়াস যে রিফর্ম মুভমেন্ট, খুব ইম্পর্ট্যান্ট রিফর্মস মুভমেন্ট। হ্যাঁ, তো এটার কতগুলো পার্টে আমরা ডিভাইড করে নিয়েছিলাম। যে আমরা সবার আগে দেখব, যেটা আমাদের আলোচনার মধ্যে আজকে থাকবে সেটা হচ্ছে যে হিন্দু রিফর্মস মুভমেন্ট দেখব আমরা। হ্যাঁ, যে হিন্দু সোসাইটিতে যে প্রবলেমসগুলো ছিল সেটার, তার সাথে সাথে আমরা দেখব হচ্ছে মুসলিম রিফর্মস। হ্যাঁ, মুসলিম রিফর্মস। তারপর দেখব কি শিখ রিফর্মস। হ্যাঁ, শিখ রিফর্মস। তারপর আমরা দেখব 4 নম্বরে, দ্যাট ইজ পার্সি রিফর্মস। হ্যাঁ, পার্সি রিফর্মস। তো এই কয়েকটা জিনিসকে আমরা আজকের পুরো ক্লাসে আলোচনা করব। তো যাই হোক, আমাদের হিন্দু সোসাইটি যে রিফর্ম সেটাই সব থেকে বড় ভূমিকা পালন করবে। তো আমি আগের দিন বলেছিলাম যে হিন্দু রিফর্মসকে আলোচনা করতে গেলে আমাকে কতগুলো টেরিটরি ওয়াইজ ডিভাইড করে নিতে হবে। তো সবার আগে আমরা দেখব যে বাংলাতে কি অবস্থা ছিল, কারণ আমরা জানি যে নবজাগরণের সূচনা যেটা সেটা বাংলা থেকেই হয়েছিল, তাই না? আবার বিপ্লববাদ বা সেটাও বাংলা থেকেই শুরু হয়েছিল। তো বাংলার পটভূমিটাকে দেখব। তারপর আমরা বম্বে অর্থাৎ যেটাকে আমরা মহারাষ্ট্র বলি, হ্যাঁ, সেই মহারাষ্ট্র বা বম্বের পটভূমিটাকে দেখব। তার সাথে আমরা সাউথ ইন্ডিয়াটাকে দেখব, যে সাউথ ইন্ডিয়াতে কি হয়েছে। সাউথ ইন্ডিয়াতে স্পেশালি দুটো রাজ্যকে আমরা টার্গেট করব। একটা হচ্ছে কেরালা, আর একটা হচ্ছে আমাদের তামিলনাড়ু, যেটাকে পূর্বতন মাদ্রাজ বলে জানা হতো, তাই না? আর দেখব যে প্যান ইন্ডিয়া অর্থাৎ সারা ভারতবর্ষ জুড়ে যে সমস্ত মুভমেন্টগুলো হচ্ছে এই সমস্তটা। তার মানে এই যে ক্লাসটা হতে চলেছে, ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং মনে রাখবে যে মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রির ক্ষেত্রে যদি আমি এমসিকিউ বেসড বলি তাহলে দেখবা যে এখান থেকেই ম্যাক্সিমাম কোয়েশ্চেন্স আসার কিন্তু সম্ভাবনা থাকে। তো এক এক করে ধীরে ধীরে আমরা সব কটাকে দেখব। সবাই ভালো করে দেখে নাও। আর দেখার সুবিধাতে কী বলো, তোমরা স্পিডটাকে বাড়িয়ে দেখে নিতে পারো। হ্যাঁ, ক্লাসের যে টাইমটা ডিউরেশন সেটাকে তোমরা 2x স্পিড করে দেখে নেবে, মানে দ্বিগুণ সময় করে দেখে নেবে। যদি দ্বিগুণ সময় দেখতে অসুবিধা হয় 1.5x করে তোমরা দেখে নেবে। ওকে, স্পিডটাকে বাড়িয়ে, তাহলে দ্রুত ক্লাসটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, চলো তাহলে সবার প্রথমে আমরা যেটা আলোচনা করছি, বাট বিফোর দ্যাট আই হ্যাভ টু চেক কি এটা আমি রেকর্ডে বসিয়েছি কিনা। হ্যাঁ, আমি একবার দেখে নিই, 1 মিনিট দাঁড়াও। হ্যাঁ, ইয়েস ইট ইজ রেকর্ডিং। হ্যাঁ, ওকে নাও চলো তাহলে সবার আগে আমরা দেখতে চলেছি বাংলাতে রাজা রামমোহন রায়কে দিয়ে শুরু করি। দেখো, রাজা রামমোহন রায়কে আমরা জানি, তাকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান রেনেসাঁ। হ্যাঁ, ভারতীয় নবজাগরণের যে প্রতিকৃত বা নবজাগরণের দূত বা জনক, সেটা আমরা রাজা রামমোহন রায়কেই বলে থাকি। রাজা রামমোহন রায়ের যে আইডিওলজি ছিল সেটা হচ্ছে একঈশ্বরবাদ। হ্যাঁ, অর্থাৎ তিনি মনোথিস্ট ছিলেন একজন, অর্থাৎ তিনি মনে করতেন ভগবান একজন এবং সেই একের সাধনা করতে হবে। অর্থাৎ তার যে ভাবনা চিন্তা বা তার যে আইডিওলজি সেটা হচ্ছে বেদের আইডিওলজির সাথে বলতে পারো বা বেদাঙ্গের আইডিওলজি সম্পর্কে বলতে পারো। উপনিষদ থেকে যে জ্ঞান তিনি অর্জন করেছিলেন সেটাই। সেখানে অ্যাকচুয়ালি আমি আগের দিন আলোচনা করতে করতে বলেছিলাম যে এমনটা কেন। দেখো, যখনই তুমি একঈশ্বরবাদের থেকে বেরিয়ে আসবে
যখন তুমি পলিথিস্ট হয়ে যাবে, অর্থাৎ বহিশ্বরবাদে যখন বিশ্বাস করবে, তো বহিশ্বরবাদের মধ্যেই তোমার একটা যেটা থাকবে সেটা হচ্ছে ইনকারনেশন বা অবতারবাদ, তাই না? তো অবতারবাদ যখন তুমি স্বীকার করবে বা অবতারবাদের মধ্যে যখন তুমি প্রবেশ করবে, তখন যুগে যুগে অনেক অনেক ভগবান অবতার নেবে, আর এই প্রত্যেকটা ভগবানের জন্য এক একটা রিলিজিয়াস টেক্সট থাকবে, মানে পুরাণ থাকবে বা গ্রন্থ থাকবে, আর সেই গ্রন্থকে এক্সপ্লেন করার জন্য একটা নতুন সোসাইটি এভলিউশন হয়েছিল, সেটাকে বলা হচ্ছে প্রিস্টলি ক্লাস। হ্যাঁ, প্রিস্টলি ক্লাস মানে ব্রাহ্মণিক্যাল যে সমাজ বা ব্রাহ্মণ্য যে সমাজ, সেটা অর্থাৎ যারা সেই রিলিজিয়াস টেক্সটগুলোকে বা রিলিজিয়াস স্ক্রিপচার্সগুলোকে যারা এক্সপ্লেন করতো সকলের জন্য। তো সেই অর্থে এই প্রিস্টলি ক্লাস যখন, অর্থাৎ আড়ম্বরতাবাদ বা তত্ত্ববাদ, হ্যাঁ, বা রিচুয়ালিস্টিক সোসাইটি যখন পরিণত হয়েছে, তখন দেখা গেছে সমাজের মধ্যে বহু ধরনের সুপারস্টিশনস, মানে কুসংস্কার, বর্ণবাদ, এই বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়েছে। তো সেই রকম একটা পটভূমিতে দাঁড়িয়ে রাজা রামমোহন রায় তিনি বলছেন যে ভাই এত কিছুর দরকার নেই, তো আমাদের সেই বেদের মধ্যে যে একঈশ্বরবাদ, হ্যাঁ, পরম ব্রহ্মের কথা বলা হয়েছে, সেই পরম ব্রহ্মের উপাসনা আমাদের করতে হবে। আর সেই জন্য তিনি অথর করলেন গিফট টু মনোথিস্ট। এই জন্য তিনি একটা বই লিখেছিলেন, বইটির নাম হচ্ছে গিফট টু মনোথিস্ট। আর এই গিফট টু মনোথিস্ট এটা বলতে পারো যে এক প্রকার বেদের ট্রান্সলেটেড ফর্ম, আর তার মাধ্যমে তিনি অ্যাডভোকেট করেছিলেন মনোথিজমের অ্যাডভোকেশন করেছিলেন হিন্দু ধর্মের মধ্যে থেকেই, হিন্দু ধর্মের বাইরে গিয়ে নয়, কিন্তু হিন্দু ধর্মের মধ্যে থেকেই একঈশ্বরবাদের তত্ত্ব তিনি প্রচলন করেছিলেন। সেই কাজের সুবিধার্থে, অর্থাৎ বেদান্তের যে ধারণা বা বেদান্তের যে আইডিয়া সেটাকে এক্সপ্লেন করার জন্য, বা একঈশ্বরবাদে বেদের যে ধারণা সেটাকে প্রোপ্যাগেট করার জন্য তিনি 1814-তে একটি ইনস্টিটিউশন ফর্ম করেন, যার নাম হচ্ছে আত্মীয় সভা। হ্যাঁ, আত্মীয় সভা একটা, তার বন্ধুদেরকে নিয়ে তিনি আত্মীয় সভা এস্টাবলিশ করেছিলেন, যে আত্মীয় সভা পরবর্তীকালে দেখা যাবে যে ব্রাহ্ম সমাজে পরিণত হচ্ছে। এবং এর মধ্যে তিনি আরও একটা কাজ করেছিলেন। ভারতবর্ষে তখন ইংরেজদের যখন সমাজ সোসাইটি তৈরি হয়েছে, তখন খ্রিশ্চানদেরও কিন্তু সোসাইটি রয়েছে। তো সেই ক্ষেত্রে তিনি পারসেপ্টস অফ জিজাস নামে একটি বই লিখলেন, আর এই পারসেপ্টস অফ জিজাসের মধ্যে তিনি নিউ টেস্টামেন্ট, যেটা সেই নিউ টেস্টামেন্টকে নিয়ে একটা তিনি নিউ টেস্টামেন্টকে একটা জিস্ট লিখলেন, আর সেই জিস্টটাই হচ্ছে পারসেপ্টস অফ জিজাস। এবার এখানে একটা খ্রিস্টানদের থেকে একটা বিরোধ তৈরি হলো। তিনি এই পারসেপ্ট অফ জিজাসের মাধ্যমে না খ্রিস্টান ধর্মের যে মানে সুপারন্যাচারাল অ্যাক্টিভিটি, বা যেটাকে বলতে পারো মিরাকেল ঘটনা, ভগবান যখনই থাকবে সেই ভগবানের সাথে মিরাকেল ঘটনা থাকবে না, সেই মিরাকেল ঘটনাগুলো, অর্থাৎ যেগুলো অবিশ্বাস্য বলে মনে হয় বাস্তবিক জীবনে, সেই অবিশ্বাস্য ঘটনাগুলোকে বাদ দিয়ে নৈতিকতা এবং দর্শন কি রয়েছে সেটার মধ্যে, অর্থাৎ ভগবান যিশুর মধ্যে তার নৈতিকতা, তার যে দর্শন, সেটাকে তিনি প্রাধান্য দিয়ে লিখেছিলেন পারসেপ্টস অফ জিজাস। তো যেহেতু তিনি সেই ভগবান যিশুর সাথে রিলেটেড যে সমস্ত মিরাকেল ঘটনাগুলো সেগুলো যখন বাদ দিলেন, তখন খ্রিস্টানরা এর বিরোধ করেছিলেন, এটাও তিনি করেছেন। তারপর দেখো আসছে ব্রাহ্ম সমাজ। তো ব্রাহ্ম সভা, আর এই ব্রাহ্ম সভাতে যারা যোগদান করেছিল তারা এই ব্রাহ্ম সমাজই নামে পরিচিত হলো, অর্থাৎ ব্রাহ্ম সভা পরবর্তীকালে ব্রাহ্ম সমাজ, সেটা 1828-এ তিনি ফর্ম করেছিলেন। এবং এই ব্রাহ্ম সভার মাধ্যমে বা এই ব্রাহ্ম সমাজের মাধ্যমে তিনি জোর দিয়েছিলেন যে প্রেয়ারের মাধ্যমে, মেডিটেশনের মাধ্যমে, উপনিষদের, বেদের উপনিষদের যে রিডিংস আছে সেইগুলোকে অনুধাবন করা এবং আত্মবিশ্লেষণ করা, অর্থাৎ যেখান থেকে তিনি আইডলেট্রি মানে মূর্তি পূজা এবং যে রিচুয়ালসগুলো রয়েছে বিভিন্ন ধরনের পূজা পদ্ধতি বা সংস্কার পদ্ধতি, এই সকলের বাইরে বেরিয়ে নিজের সাথে, অর্থাৎ একটা ব্যক্তির সাথে পরমাত্মার যে ডাইরেক্ট কানেকশন হতে পারে কিসের মাধ্যমে, প্রেয়ারের মাধ্যমে, মেডিটেশনের মাধ্যমে, সেইটাকে করেছিলেন এই ব্রাহ্ম সমাজের মূল পাথেয় বা মূল উপাত্ত বিষয়। ওকে, নাও এই ব্রাহ্ম সমাজ যেখানে তিনি কি করেছিলেন না, দ্য ওয়ারশিপ অফ অ্যাডোরেশন অফ দ্য ইটার্নাল, অর্থাৎ যেটা চিরসত্য, মানে যেটাকে আমরা পরম ব্রহ্ম বলছি, সেই পরম ব্রহ্মের উপাসনার কথা তিনি বলেছিলেন। ওকে, আনসার্চেবল, ইমিউটেবল,
বিং হু ইজ দ্য অথর অ্যান্ড প্রিজার্ভ অফ দ্য ইউনিভার্স, অর্থাৎ এটাই ভগবান সম্পর্কে বলছেন যিনি ইউনিভার্সকে প্রিজার্ভ করেন, হ্যাঁ, অর্থাৎ সেই পরমাত্মার সাথে ব্যক্তি আত্মার যোগ সাধনের কথা তিনি বলছেন। এটাই তার মতে ধর্ম। তিনি পলিথিজমকে মানে বহু ঈশ্বরবাদকে, তিনি আইডলিট্রিকে, তিনি অবতারবাদের যে ধারণা সেগুলোকে তিনি ডিনাউন্স করছেন। ওকে, তো আর কাস্ট সিস্টেম, বর্ণপ্রথা, তার তিনি বিরোধ করছেন। ওকে, তারপর আসো ধীরে ধীরে অ্যান্টি সতী ক্যাম্পেইন তিনি চালিয়েছিলেন, 1818 থেকে শুরু করেছিলেন। অর্থাৎ তৎকালীন হিন্দু সমাজে দেখা গেছে, তো হিন্দু সমাজের সর্ব শ্রেণীতেই এটা ছিল তা নয়, বিশেষ করে ব্রাহ্মণ সমাজের মধ্যে, হ্যাঁ, যারা ব্রাহ্মণ সমাজ ছিল সেই ব্রাহ্মণ বংশে বা সেই ব্রাহ্মণ পরিবারে একটি নারীর যে স্বাধীনতা সেটা অনেকটাই ডিমিন হয়েছিল, সেটাকে তিনি রেস্টোর করার চেষ্টা করেছিলেন। কিভাবে? দেখো, সতী প্রথা যেটা আমরা জানি যে একজন স্ত্রী তার স্বামীর মৃত্যুর সাথে সাথে তার স্বামীর চিতায় একটা জ্বলন্ত মেয়েকে বা একটা জ্বলন্ত গৃহবধূকে জ্বালিয়ে দেওয়া, বিধবাকে জ্বালিয়ে দেওয়া, তো এটা একটা কুপ্রথা। তো এটাকে বন্ধ করার জন্য তিনি 1818 থেকে চেষ্টা চালিয়ে গেছেন এবং সেটা পরবর্তীকালে বেন্টিংয়ের হাত ধরে, বেন্টিংয়ের সহযোগিতায় তিনি কিন্তু গভর্নমেন্টের একটা রেগুলেশন পাশ করে সতী প্রথাটাকে অ্যাবলিশ করেছিলেন 1829 সালে। এই যে 1829-এ তার যে সতী প্রথার অ্যাবলিশ হলো, এইটা হওয়ার পরে কিছু কিছু প্রবলেমস ফেসড করলেন তিনি তার নিজের লোকেদের থেকে। এইখানে একটা ক্যারেক্টার আসবে, সেটা হচ্ছে রাধাকান্ত দেব। রাধাকান্ত দেব, এই রাধাকান্ত দেব ইনি কিন্তু রাজা রামমোহন রায়েরই অ্যাসোসিয়েট ছিলেন একটা সময়, কিন্তু সতী প্রথা নিবারণের পর এই রাধাকান্ত দেব তিনি একজন অর্থোডক্সি মানুষ ছিলেন, গোড়া হিন্দুত্ববাদী একজন মানুষ ছিলেন। তো তিনি মনে করেছিলেন যে ব্রিটিশরা যে সতী প্রথা আবলিশ করলো, নির্মূল করলো, এটা ঠিক করেনি, অর্থাৎ এটা হিন্দু ধর্মের ভাবাবেগের সাথে আঘাত দেওয়া হয়েছে। তাই এই 1829-এ এই সতী প্রথা নিষেধ হওয়ার পরেও কিন্তু বারবার অনেক করে মাস পিটিশন, বহু লোকের সাইন স্বাক্ষর নিয়ে তিনি বারবার করে রাধাকান্ত দেব তিনি ইংরেজ সরকারের কাছে জমা দিয়েছেন। এবং এমন একটা সময় আসলো 1830 নাগাদ, 1830 নাগাদ, এই রাধাকান্ত দেব সে সিদ্ধান্ত নিল যে এবার আমরা মাস পিটিশন করবো টু দ্য কুইনের কাছে, সরাসরি ব্রিটেনের রানীর কাছে। তো এটাতে রাজা রামমোহন রায় কিন্তু একটু চিন্তিত হয়ে পড়লেন যে সত্যি সত্যি যদি রানীর কাছে এত পরিমাণে মাস পিটিশন যায় তাহলে হয়তো তারা আবার সতীটাকে রেস্টোর করতে পারে। সেই ভয় নিয়ে তিনি সিদ্ধান্ত নিলেন 1830 নাগাদ যে তিনি লন্ডন যাবেন, তিনি ব্রিটেন যাবেন, গিয়ে রানীর সঙ্গে সাক্ষাৎ করবেন। তো এই খবর যখন, এখানে একটা বিষয় বলি, আমি যদিও আগেও বলেছি গল্প, তবু এখনও বলে দিচ্ছি আবার। এই সময় তিনি খবর ছড়িয়ে পড়ল যে রামমোহন রায় লন্ডন যাবেন রানীর সঙ্গে সাক্ষাৎ করতে। তো সেই সময় তোমরা জানো যে মোগল সম্রাট ছিল হচ্ছে আকবর সেকেন্ড। তো আকবর সেকেন্ডের অবস্থা তো তখন খুবই খারাপ, তাকে একটা পেনশন হোল্ডার করে দিয়েছে ইংরেজ সরকার। তো আকবর সেকেন্ড রাজা রামমোহন রায়কে ডেকে পাঠালো। এবার রামমোহন রায় যখন গেল তখন আকবর সেকেন্ড বলল যে দেখো, তুমি তো ইংল্যান্ডে যাচ্ছ রানীর সঙ্গে সাক্ষাৎ করতে, তো এক কাজ করো, তুমি আমার বেতনটা যাতে একটু এরা বাড়িয়ে দেয়, আমার পেনশনটা যাতে একটু বাড়িয়ে দেয়, এই ব্যবস্থাটা একটু করো। তখন রামমোহন রায় বলল, আমি তো একজন সাধারণ মানুষ, আমার কথা কেন শুনবে মহারাজ? তো বলছে এক কাজ করো, ঠিক আছে চলো, আমি তোমাকে রাজা টাইটেল দিয়ে দিচ্ছি। অর্থাৎ মোগল সম্রাট আজ থেকে তোমাকে রাজা টাইটেল দিয়ে দিল, অর্থাৎ তোমার নামের আগে আজ থেকে রাজা থাকবে। অর্থাৎ সেইখান থেকেই কিন্তু রামমোহন রায়ের আগে রাজা টাইটেলটা আসলো। এটা আকবর সেকেন্ড, মোগল সম্রাট আকবর সেকেন্ড তাকে দিয়েছিল। এটা নিয়ে তিনি গিয়েছিলেন, রানীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন এবং রানীকে বুঝিয়েছিলেন, কনভিন্স করেছিলেন যে সতী প্রথাটাকে যাতে আবার রেস্টোর না করা হয়, এটা অ্যাবলিশ করা হয়, এটা একটা কুপ্রথা, ইনহিউম্যান একটা প্র্যাকটিস। তো সেখানে রানী কনভিন্সড হয়েছিল এবং তিনি বলেছিলেন হ্যাঁ ঠিকই, এই সতী প্রথাকে আমরা রেস্টোর করব না, এটা অ্যাবলিশই থাকবে, এটা আইন বিরুদ্ধ কাজই হবে। এবং তার সাথে সাথে আকবর সেকেন্ডের কিছু পেনশনও তিনি বাড়িয়ে দিয়েছিলেন। এছাড়াও দেখো, তিনি আরও কিছু কাজ কিন্তু এর মধ্যে করছিলেন এবং তিনি কিন্তু আর দেশে ফিরতে পারেননি। 1833 নাগাদ তার কিন্তু মৃত্যু হয়, ইংল্যান্ডেই তার মৃত্যু হয়েছে। ওকে, তো
তারপর দেখো রাজা রামমোহন রায় তিনি আরও কিছু করেছেন। তিনি আলেকজান্ডার ডাফ, ডেভিড হেয়ার, হ্যাঁ, এবং তিনি এদের সবাইকে সহযোগিতায় তিনি কিন্তু বেদান্ত কলেজ স্টাবলিশ করেছিলেন। হিন্দু কলেজ করেছিলেন 1817-তে, আর 1825-এ বেদান্ত কলেজ স্টাবলিশ করেছিলেন। ওকে, যেখানে ভারতীয়দেরকে ওয়েস্টার্ন সায়েন্সের শিক্ষা দেওয়া হতো। ওকে, যেখানে ভারতীয়দেরকে ওয়েস্টার্ন এডুকেশনটাকে যাতে দেওয়া যায় সেই ব্যবস্থা করেছিলেন। তারপরে 1817 সালে রাজা রামমোহন রায় ইংলিশ স্কুল স্থাপন করেছিলেন, এবং এই ইংলিশ স্কুলের যে খরচ সেটা কিন্তু তার নিজের খরচ থেকেই তিনি দিতেন। ওকে, এই স্কুলে মেকানিক্স পড়ানো হতো, ভল্টেয়ারের ফিলোসফি, হ্যাঁ, ভল্টেয়ার বিখ্যাত দার্শনিক ভল্টেয়ার, সেই ভল্টেয়ারের দর্শন এখানে পড়ানো হতো ছাত্রদেরকে। ওকে, এবং অন্যান্য সাবজেক্টও পড়ানো হতো। বেদান্ত কলেজ 1825 হয় বললাম, এটা রাজা রামমোহন রায় ফাউন্ড করেছিলেন। ইন হুইচ কোর্স বোথ ইজ ওয়েস্টার্ন সোশ্যাল অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স ওয়ার অফার্ড, এবং যেখানে পাশ্চাত্যের যে হিউম্যানিটিস সাবজেক্ট এবং ফিজিক্যাল সায়েন্স, এই উভয় বিষয়গুলোকে পড়ানো হতো। বলেইছি ব্রাহ্ম সমাজ 1828-এ তিনি এস্টাবলিশ করেছিলেন, যেখানে তিনি একটা নিউ রিলিজিয়াস সোসাইটি ফাউন্ড করেছিলেন। ইটস অবজেক্টিভস ওয়ার টু প্রিচ মনোথিজম, যার উদ্দেশ্য ছিল মনোথিজমকে প্রিচ করা, অর্থাৎ হিন্দু ধর্মকে পিউরিফাই করাটাই তার মূল উদ্দেশ্য ছিল। ওকে, এবং যেখানে টুইন পিলার্সের ওপরে এই তার যে ব্রাহ্ম সমাজ, সেটা দুটো পিলারের উপরে ভিত্তি করেছিল, একটা হচ্ছে বেদ আর একটা হচ্ছে উপনিষদ। বেদ এবং উপনিষদের তথ্য নির্ভর বা যুক্তি নির্ভর বিষয়গুলোর উপরে তার এই ব্রাহ্ম সমাজ টিকে ছিল। ওকে, অ্যাডিশনালি দ্য টিচিংস অফ আদার রিলিজিয়ান্স ওয়্যার টু বি ইনক্লুডেড, যদিও অন্যান্য ধর্মের যা টিচিংস রয়েছে সেগুলোকেও তিনি যুক্ত করেছিলেন তার সমস্ত কার্যকর্মের মাধ্যমে। ইট প্লেসড আ স্ট্রং এমফ্যাসিস অন হিউম্যান ডিগনিটি, অর্থাৎ আমরা আগের দিন কতগুলো জিনিসে আলোচনা করেছিলাম, যেখানে আমি বলেছিলাম যে র্যাশনালিজম, হিউম্যানিজম, রিলিজিয়াস ইউনিভার্সালিজম, তো সেই জায়গায় হিউম্যানিজমের কথাও তিনি বলেছিলেন, অর্থাৎ তিনি বলেছিলেন যে হিউম্যান ডিগনিটি, হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। তিনি আইডলট্রিকে কন্ডেম করেছিলেন। তিনি যে সোশ্যাল এভিলসগুলো রয়েছে, যে সোশ্যাল ইলস রয়েছে, যেমন সতী, সেইগুলোকে তিনি ক্রিটিসাইজ করেছিলেন। ওকে, এবং তাকে কিন্তু আরেকটা কথা জেনে রাখো, হি ইজ নোন অ্যাজ পায়োনিয়ার অফ ইন্ডিয়ান জার্নালিজম, ইন্ডিয়ান জার্নালিজমের পায়োনিয়ার কিন্তু তাকে বলা হয়ে থাকে। ওকে, আচ্ছা, আমরা যখন ব্রাহ্ম সমাজের কথা বলছি, আচ্ছা একটু পরে আসি, তাকে যখন বলা হয় যে ইন্ডিয়ান জার্নালিজমের পায়োনিয়ার, তাহলে তার একটা পত্রিকা ছিল যার নাম ছিল সংবাদ কৌমুদী। এই সংবাদ কৌমুদী তিনি 1821-এ শুরু করেছিলেন। এটি একটি সাপ্তাহিক, বাংলার সাপ্তাহিক পত্রিকা ছিল, যার মাধ্যমে রাজা রামমোহন রায় তার যে চিন্তা ভাবনা, হ্যাঁ, সেগুলোকে তিনি স্প্রেড করতেন। ইট এমফ্যাসাইজড ইস্যুস সাচ অ্যাজ ইন্ডিয়ান ডিমান্ড ফর আ জুরি ট্রায়াল ইন প্রভিন্সিয়াল কোর্টসে জুরির মাধ্যমে ট্রায়াল হোক, এটাকে তিনি বলেছিলেন। এবং এই জায়গায় একটা কথা বলে দিই, সেই সময় ভারতবর্ষে একটা বিষয় ছিল, সেটা হচ্ছে যে ইংরেজরা মানে কি বলছি, যে ভারতীয় জাজ যারা, হ্যাঁ, ভারতীয় বিচারপতি যারা, তারা ইংরেজদের বিচার করতে পারতো না। তো এটার বিরুদ্ধে তিনি বলেছিলেন যে কেন একজন ভারতীয় জাজ কেন অন্যায় করলে একজন ব্রিটিশের বিচার কেন করতে পারবে না। তো তার এই সূত্র ধরেই কিন্তু সেই সময় লর্ড রিপনের সময়কালে ইলবার্ট বিল এসেছিল। পরবর্তীকালে সেই ইলবার্ট বিলের মাধ্যমে যেখানে ভারতীয় বিচারপতিদেরকে মানে অধিকার দেওয়া হয়েছিল তারাও ব্রিটিশদের বিচার করতে পারবে। তো এর যেহেতু প্রচুর পরিমাণে ইংরেজদের মধ্য থেকে বিরোধ শুরু হয়েছিল, তাই ইলবার্ট বিলকে প্রত্যাহার করে নেওয়া হয় এবং লর্ড রিপনকেও তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। তো যাই হোক, এটা আমরা যখন আগে যাব তখন এই বিষয়গুলোকে আলোচনা করব। ওকে, চলো তাহলে তিনি যেটা করেছিলেন, মানে এটা এই তার সংবাদ কৌমুদীর মাধ্যমেই তিনি সতীপ্রথা সম্পর্কে, সতীপ্রথার বিরুদ্ধে বিভিন্ন ধরনের ক্যাম্পেইন এই পত্রিকার মাধ্যমে তিনি করেছেন, এবং ভারতবর্ষের যে ন্যাশনালিস্ট জার্নালিজম সেটারও কিন্তু পথ প্রশস্ত করেছিল এই সংবাদ কৌমুদী। ওকে, মিরাট উল আকবর এটা ছিল একটা ভারতবর্ষের প্রথম
পার্সিয়ান সাপ্তাহিক পত্রিকা, যেটাও রাজা রামমোহন রায় শুরু করেছিলেন। দেখো পার্সি ভাষাটা গুরুত্বপূর্ণ ছিল, কারণ এই যে সময়কাল মোগল সময়ের পরেই কিন্তু ভারতবর্ষে ইংরেজ সরকারের আগমন হচ্ছে। তো মোগল দরবারে যে রাজভাষা ছিল সেটা পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ ছিল, যেই জন্য মধ্যকালীন ভারতে যদি গুরুত্বপূর্ণ ভাষা দেখো তাহলে পার্সি ভাষাটাই গুরুত্বপূর্ণ। তো সেই কারণে তিনি মিরাটুল আকবর নামে একটি পার্সিয়ান পত্রিকাও শুরু করেছিলেন, ওকে, 1822-তে। ইট ওয়াজ প্রাইমারিলি কনসার্ন উইথ দ্য পলিটিক্যাল ইভেন্টস অফ দ্য টাইম, এবং এই পত্রিকার মাধ্যমে সেই সময়ে দাঁড়িয়ে যে সমস্ত পলিটিক্যাল যে ইভেন্টসগুলো সেইগুলো তিনি এই পত্রিকার মাধ্যমে প্রকাশ করতেন। রাজা রামমোহন রায় ক্রিটিসাইজ করতেন ব্রিটিশ কনস্টিটিউশন, ওকে, যেখানে তাদের ফরেন পলিসিকে, হ্যাঁ, অ্যান্ড হাউ দে ট্রিটেড ইন্ডিয়ানস অন দ্য রোডস অ্যান্ড আদার থিংস, অর্থাৎ ভারতীয়দেরকে তারা কিভাবে ট্রিট করছে একজন ব্রিটিশ, এবং তাদের ফরেন পলিসিটা কী, এবং ব্রিটিশ কনস্টিটিউশন, এই সমস্তটাকে তিনি ক্রিটিসাইজ করতেন তার এই পত্রিকার মাধ্যমে, ওকে। ইন্টারন্যাশনালিজমের কথা যদি বলি, রাজা রামমোহন রায় ফার্মলি বিলিভড ইন ইন্টারন্যাশনালিজম অ্যান্ড আনরেস্ট্রিক্টেড ক্রস ন্যাশনাল কোলাবোরেশন, অর্থাৎ এইখান থেকেই বোঝা যায় যে রামমোহন রায়ের যে ফরেন পলিসি সেটা কী ছিল। তিনি মনে করতেন যে ইন্টারন্যাশনালিজম থাকা উচিত, আন্তর্জাতিক বিষয়গুলো থাকা উচিত। তার কারণ একটা জাতি যদি উন্নতি করতে হয় তাহলে তার পার্শ্ববর্তী যে জাতি রয়েছে বা তার সমসাময়িক যে জাতি অন্যান্য জায়গায় রয়েছে তাদের মধ্যে ইন্টারলিঙ্ক না হলে, একে অপরের দোষগুণ যদি না চোখে পড়ে, তাহলে সমাজ বা সভ্যতা এগোতে পারে না, ওকে। সো তোমাদের মেইনসের দিক থেকে যদি ডেসক্রিপটিভ মোডে রাইটিংস আসে না, এই বিষয়গুলো খুব ইম্পর্ট্যান্ট হয়ে পড়বে। সেই কারণে এই লেকচারগুলোকে মন দিয়ে শোনো, ওকে। The poet Rabindranath Tagore rightly remarked that is Rammohan was the only person in his time in the whole world of man to realize completely the significance of the modern age, অর্থাৎ আধুনিক যুগের যে বোধগম্যতা বা আধুনিক যুগের যে গুরুত্ব, সেটা সেই যুগে দাঁড়িয়ে একমাত্র রাজা রামমোহন রায় অনুধাবন করতে পেরেছিলেন বলে মন্তব্য করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, ওকে। তিনি ধর্মসভাকে অপোজ করেছিলেন। ধর্মসভা কোনটা? দেখো, ধর্মসভার অপোজিশন হয়, এটা বলেছি আমি, কারণ যে তার যে অপোজিশন বাই ধর্মসভা, এটা একটা হিন্দু অর্থোডক্সি সোসাইটি ছিল যেটা রাধাকান্ত দেব এস্টাবলিশ করেছিল, হ্যাঁ, ওই সতী প্রথা এস্টাবলিশ হয়েছিল সেই জন্য, ওকে। এবং তার যে সোশিও রিলিজিয়াস রিফর্ম মুভমেন্টস তিনি যেটা শুরু করেছিলেন সেটাকে কাউন্টার করতে, হ্যাঁ, সেটাকে কাউন্টার করতে এই ধর্মসভা এস্টাবলিশড হয়েছিল, ওকে। এবং রাজা রামমোহন রায় থেকে শুরু করে হেনরি ডিরোজিও যে সমস্ত কাজগুলোকে করছিল, এই সমস্ত কিছুর বিরোধিতা করতে কিন্তু ধর্মসভা স্টাবলিশড হয়েছিল, ওকে। বেশ, নাও যদি রাজা রামমোহন রায়ের অ্যাসোসিয়েটের কথা বলো, তো সেইখানে দেখবা যে রাজা রামমোহনের সাথে ডেভিড হেয়ার রয়েছেন, আলেকজান্ডার ডাফের নামটাও এখানে যুক্ত হবে, এবং দ্বারকানাথ ঠাকুর, তারপরে তোমার প্রসন্ন কুমার ঠাকুর, হ্যাঁ, তারপর চন্দ্রশেখর দেব, এই সমস্ত ব্যক্তিবর্গ কিন্তু তার সঙ্গে যুক্ত ছিলেন, ওকে। এবং দ্বারকানাথ ঠাকুরের পরবর্তীকালে তার ছেলে দেবেন্দ্রনাথ ঠাকুর, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, তিনি যুক্ত হবেন। রবি ঠাকুরের বাবার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর, তার বাবার নাম দ্বারকানাথ ঠাকুর, মানে দ্বারকানাথ ঠাকুর হচ্ছে রবি ঠাকুরের ঠাকুরদাদা। তো এই সমস্ত ব্যক্তিবর্গ তার অ্যাসোসিয়েটস ছিলেন, তার সহযোগী ছিলেন, ওকে। দ্য ফার্স্ট সেক্রেটারি অফ দ্য ব্রাহ্ম সমাজ, দ্যাট ইজ তারাচাঁদ চক্রবর্তী, মনে রেখো, তারাচাঁদ চক্রবর্তী ব্রাহ্ম সমাজের বা ব্রাহ্ম সভার প্রথম সেক্রেটারি হয়েছিলেন। রাজা রামমোহন রায়ের যে ব্রাহ্ম ট্র্যাডিশন, হ্যাঁ, সেটা তোমার 1843 পর্যন্ত চলেছিল, এবং তারপর থেকে 1843-এর পর থেকে দেবেন্দ্রনাথ ঠাকুর এটা নিয়েছিল। আচ্ছা, এখানে কাহিনীটা একটু বলা উচিত। দেখো, রাজা রামমোহন রায়ের যখন মৃত্যু হয় 1833-এ, তখন ব্রাহ্ম সমাজ একটু অবক্ষয়ের দিকে চলে যাচ্ছিল। তো সেই সময় দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজের হাল ধরলেন। যদিও দেবেন্দ্রনাথ ঠাকুর 1839-এ একটা সংগঠন করে নিয়েছিল দেবেন্দ্রনাথ ঠাকুর, সেটা হচ্ছে তত্ত্ববোধনী সভা। তো এই তত্ত্ববোধনী সভার মাধ্যমে দেবেন্দ্রনাথ ঠাকুরও কিন্তু সেই একেশ্বরবাদ বা হিন্দুত্বের যে গোড়া
হিন্দুত্বের যে মূল সূক্ষ্ম যে সনাতন তত্ত্ব সেটাকে তিনি প্রিচ করতেন বা সেটাকে তিনি বলতেন তার এই তত্ত্ববোধনী সভার মাধ্যমে। এবং এই 1839-এ তার তত্ত্ববোধনী সভা ছিল। তো যদিও তত্ত্ববোধনী সভা ছিল, কিন্তু রামমোহনের মৃত্যুর পরে এই ব্রাহ্ম সমাজের যে অবক্ষয়, যেহেতু রামমোহন রায়ের আগে দ্বারকানাথ ঠাকুর মানে দেবেন্দ্রনাথের বাবা যেহেতু রামমোহনের সাথে যুক্ত ছিল, তাই ব্রাহ্ম সমাজের যে ভাবনা চিন্তা সেটা কিন্তু ঠাকুর পরিবারে ঢুকেই গিয়েছিল। তো সেই ক্ষেত্রে দেবেন্দ্রনাথ ঠাকুর দেখলেন যে এখন রাজা রামমোহন রায় নেই, তো তার এই ব্রাহ্ম সমাজের যে ক্ষয়িষ্ণু অবস্থা সেটাকে রেস্টোর করতে হবে। তাই তিনি কিন্তু 1843-এ তিনি ব্রাহ্ম সমাজে যোগ দিলেন, ব্রাহ্মসভায় যোগ দিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর, এবং খুব দায়িত্ব নিলেন। এবং দেবেন্দ্রনাথ ঠাকুর দায়িত্ব নেওয়ার পর তিনি ব্রাহ্ম সমাজকে কিন্তু প্রবলভাবে বিস্তার লাভ করার জন্য চেষ্টা করলেন। এবং এই সময় দেবেন্দ্রনাথ ঠাকুরের সাথে একজন ব্যক্তির সাক্ষাৎ হলো, যার নাম হচ্ছে কেশবচন্দ্র সেন। এবং এই কেশবচন্দ্র সেনকে তিনি খুব সম্ভব 1856 তিনি কিন্তু আমি সালটা ঠিক মনে পড়ছে না, তো ওরকমই দেবেন্দ্রনাথ ঠাকুর কেশবচন্দ্র সেনকে আচার্য, ব্রহ্ম সমাজের আচার্য নিয়োগ করেছিলেন। এবং পরবর্তীকালে দেখা গেল যে কেশবচন্দ্র সেনের সঙ্গে দেবেন্দ্রনাথ ঠাকুরের একটা মত পার্থক্য সৃষ্টি হচ্ছে। দেবেন্দ্রনাথ ঠাকুর তিনি চাইছেন যে আমরা বাংলাতে আগে ব্রাহ্ম সমাজটাকে সেটেল করি, তারপর আমরা অল ইন্ডিয়াতে এটাকে নিয়ে যাওয়ার ভাবনা ভাববো। কিন্তু কেশবচন্দ্র সেন বললেন যে না, ব্রাহ্ম সমাজকে আমাদের যে আইডিওলজি এটা সারা ভারতে এস্টাবলিশ করতে হবে। তো এই জায়গা থেকে তাদের দুজনের মধ্যে একটু মতবিরোধ তৈরি হলো। তাছাড়াও কেশবচন্দ্র সেনের একটু হিন্দু ধর্মের বাইরে যাওয়ার ভাবনা বা খ্রিস্টান ধর্মের প্রতি তার একটু বিশেষ অনুরাগ, এমনকি খ্রিস্টান ধর্মে তো তিনি কনভার্ট হয়েই যাচ্ছিলেন। তো এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে দেবেন্দ্রনাথ ঠাকুরের কেশবচন্দ্র সেনের সঙ্গে তার একটা অশান্তি সৃষ্টি হয়। সেই কারণে তিনি বললেন, দেখো তোমাকে যখন আমি আচার্য করতেও পারি, তোমাকে আমি আউট করে দিতে পারি। তাই 1865-এ কেশবচন্দ্র সেনকে তিনি ব্রাহ্ম সমাজ থেকে বের করে দিলেন। বের করে দেওয়ার পরে 1866-তে এসে কেশবচন্দ্র সেন ব্রাহ্ম সমাজের নাম করলেন অল ইন্ডিয়া ব্রাহ্ম সমাজ বা সর্বভারতীয় ব্রাহ্ম সমাজ বলে তিনি একটা দল করলেন। আর যেটা দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছে থেকে গেল সেটাকে তিনি করলেন আদি ব্রাহ্ম সমাজ। বুঝতে পারলে? তাহলে ব্রাহ্ম সমাজের প্রথম একটা ভাগ এখানে তৈরি হলো। কবে? 1865-তে। তাহলে 1865-তে ব্রাহ্ম সমাজ ভেঙে গিয়ে একটা হয়ে গেল, যেটা দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছে থেকে গেল সেটা হয়ে গেল আদি ব্রাহ্ম সমাজ, আর যেটা কেশবচন্দ্র সেন নতুন তৈরি করলেন সেটা হয়ে গেল অল ইন্ডিয়া ব্রাহ্ম সমাজ বা সর্বভারতীয় ব্রাহ্ম সমাজ। ওকে, তো পরবর্তীকালে দেখা যাবে কেশবচন্দ্র সেন তার সময়কালেও বা সে যে অল ইন্ডিয়া ব্রাহ্ম সমাজ তৈরি করেছিল সেটাও স্প্লিট হয়ে একটা হয়ে যাবে সাধারণ ব্রাহ্ম সমাজ। তো এটা ধীরে ধীরে আমরা আলোচনা করব। ওকে, চলো তাহলে এটার মাধ্যমে এই ব্রাহ্ম সমাজের মাধ্যমে হিন্দু রিলিজিয়নকে একটা রিফর্ম করার কাজ করা হয়েছিল, যেখানে অ্যাবিউজগুলোকে, অ্যাবিউজ বলতে কি, অ্যাবিউজ মানে এখানে শুধু গালাগালি যে তা নয়, অ্যাবিউজ মানে হচ্ছে যেগুলো মিসইউজ, মানে যেটা খারাপ, ঠিক সেগুলোকে রিমুভ করার চেষ্টা করা হলো। establishing it on the doctrine of the Vedas and Upanishads, বেদ এবং উপনিষদের যে তত্ত্ব বা গূঢ় তত্ত্ব সেটাকে স্ট্যাবলিশ করার চেষ্টা করা হলো। এবং একটা মাত্র ভগবানের উপাসনা করতে হবে, একটি মাত্র ঈশ্বরের উপাসনা করতে হবে, এটাই ব্রাহ্ম সমাজের মূল উদ্দেশ্য ছিল। ইনক্লুডিং দ্য বেস্ট অ্যাসপেক্টস অফ মডার্ন ওয়েস্টার্ন থট, এবং এর সাথে সাথে অবশ্যই যে পাশ্চাত্যের যে ভালো ভাবনা চিন্তাগুলো, উন্নত ভাবনা চিন্তাগুলো, সেটাও তাদের এই প্রচেষ্টার মাধ্যমে পরিলক্ষিত হলো। মোস্ট অফ অল ইট ওয়াজ বেসড অন হিউম্যান রিজন। আর সব থেকে বড় কথা, তাদের এই যে তত্ত্ব বা যে ধর্মমত, সেটা হিউম্যান রিজনের উপরে ভিত্তি করেছিল। It was to serve the deciding factor for what religious practices and principles from the past or present were valuable and what was not.
দ্য ব্রাহ্ম সমাজ রিজেক্টেড দ্য রিকোয়ারমেন্টস ফর আ প্রিস্টলি ক্লাস। এই যে বলেছিলাম যে প্রিস্টলি ক্লাসকে তার যে রিকোয়ারমেন্ট সেটাকে রিজেক্ট করতে হবে, অর্থাৎ প্রিস্টলি ক্লাসের কোনো প্রয়োজন নেই। অ্যান্ড টু ইন্টারপ্রেট রিলিজিয়াস টেক্সট অ্যাজ আ রেজাল্ট, এবং ওই রিলিজিয়াস টেক্সটগুলোকে ইন্টারপ্রেট করতে হবে, সেটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে, এর জন্য প্রিস্টলি ক্লাস এটার কোনো প্রয়োজন নেই। এভরি পারসন হ্যাড দ্য রাইট, ওই যে বলেছিলাম হিউম্যানিজম মানে ব্যক্তিত্ব, যেখানে প্রত্যেকটা মানুষের কাছে অধিকার রয়েছে কোনটা ভালো কোনটা খারাপ এটা বুঝে নেওয়ার। ওকে, চলো নেক্সট। আমরা কেশবচন্দ্র সেনকে যদি দেখি তো কেশবচন্দ্র সেন তিনি সমাজকে এক্সপ্যান্ড করেছিলেন তার কাজের মাধ্যমে, শুধু বাংলা না বাংলার বাইরেও তিনি নিয়ে গেছিলেন ব্রাহ্ম সমাজকে। উত্তরপ্রদেশ, পাঞ্জাব, মাদ্রাজ, বম্বে এই সমস্ত জায়গায় তিনি স্প্রেড করেছিলেন। হি র্যাডিক্যালাইজড, এবং হ্যাঁ একদমই তাই, কাস্ট সম্পর্কে তার রিজিডিটি, ইন্টারকাস্ট ম্যারেজের ব্যাপারটা এবং র্যাডিক্যাল যে চিন্তাভাবনা সেটা কিন্তু তার মধ্যে ছিল। ওকে, অ্যাটাকিং কাস্ট সিস্টেম, তিনি কাস্ট সিস্টেমকে অ্যাটাক করতেন। মহিলাদের যে অধিকার সেটা যে বঞ্চিত সেগুলো নিয়ে বলতেন, হ্যাঁ বৃদ্ধ বিবাহ প্রচলনের কথা বলতেন, রাইজিং দ্য ইস্যুস অফ কাস্ট স্ট্যাটাস অফ ব্রাহ্ম প্রিচার্স হুইচ ওয়াজ আর্লিয়ার রিজার্ভ ফর ব্রাহ্মিনস। হি লেড স্ট্রেস অন ইউনিভার্সালিজম ইন রিলিজিয়ান। ওকে, তো এই বিষয়গুলোকে মাথায় রাখো। ডিউ টু হিজ রেডিক্যালিজম হি অ্যান্ড দেবেন্দ্রনাথ আর ইন কনফ্লিক্ট, বলেইছি যে তারই যে রেডিক্যালিজম এইটার সাথে দেবেন্দ্রনাথ ঠাকুরের একটা মানে কনফ্লিক্ট শুরু হয়েছিল। 1866-তে দ্য সমাজ ওয়াজ ফর্মালি ডিভাইডেড ইন্টু আদি ব্রহ্ম সমাজ, যেটা দেবেন্দ্রনাথের কাছে ছিল, এবং ব্রাহ্ম সমাজ অফ ইন্ডিয়া, যেটাকে কেশবচন্দ্র হেড করেছিল। ওকে, চল নেক্সট। আমরা এখানে রাজা রামমোহন রায় কিছু ইম্পর্ট্যান্ট ফ্যাক্টস দেখে নিই এক নজরে। যেমন রাজা রামমোহন রায় 12টি ভাষা জানতেন। রাজা রামমোহন রায় 12টি ভাষা তিনি জানতেন। ওকে, এবং তিনি বাংলাতে, হিন্দিতে, ইংরেজিতে, পার্সিতে এই সকল ভাষায় তিনি জার্নালিজম করেছেন, তিনি পত্রিকা করেছেন। টু এডুকেট অ্যান্ড ইনফর্ম দ্য পাবলিক অ্যান্ড রিপ্রেজেন্ট দেয়ার grievances before the government. Okay, he called for a reduction of export duties on Indian goods abroad and the abolition of East India Company's trading rights. অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে মনোপলি, তাদের যে ট্রেডিং রাইটস, সেটাকে অ্যাবলিশনের কথা তিনি বলতেন, যেটা 1858-তে যেটা শেষ হয়ে গিয়েছিল। এবং তিনি বলতেন যে ভারতীয় পণ্যের ওপরে যে এক্সপোর্ট ডিউটি লাগানো হয়েছে সেটা যাতে কমানো হয়। তার কারণ এক্সপোর্ট ডিউটি যদি দেখো, ভারতীয় পণ্যের ওপরে যদি এক্সপোর্ট ডিউটি না কমাও তাহলে ভারতীয় পণ্য তো লাভ হবে না। মনে করো একজন ইন্ডিয়ান আর্টিজিয়ান, একজন ভারতীয় কুটির শিল্পের ব্যক্তি, সে যখন একটা পণ্য উৎপাদন করছে সেটা যদি বিক্রি করতে গিয়ে মনে করো 100 টাকায় বিক্রি করলো, তার খরচ পড়েছে 80 টাকা, বিক্রি করছে 100 টাকা, সেখানে এক্সপোর্ট ডিউটি যদি 15 টাকা হয়ে যায় তাহলে মাত্র পড়ে থাকবে তার হাতে 5 টাকা, তাই না? তো এক্সপোর্ট ডিউটিটাকে কম করার জন্য তিনি বলতেন। হি ডিমান্ডেড দ্য ইন্ডিয়ানাইজেশন অফ সুপিরিয়ার সার্ভিস, একদমই তাই, সুপিরিয়ার সার্ভিসের ইন্ডিয়ানাইজেশনের কথা বলতেন। অর্থাৎ যে আইসিএস পরীক্ষা, ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষাগুলো, বা যেখানে যে সমস্ত ব্যক্তিবর্গ ভারতের অ্যাডমিনিস্ট্রেশনটাকে সার্ভ করবে সেই জায়গায় যেন ভারতীয়দের প্রতিনিধিত্ব থাকে। এছাড়াও দ্য সেপারেশন অফ দ্য এক্সিকিউটিভ ফ্রম দ্য জুডিশিয়ারি, এবং এক্সিকিউটিভের থেকে জুডিশিয়ারিকে ছাড়ার কথা বলতেন। অর্থাৎ সেই সময় তো আর লেজিসলেটিভ ছিল না, লেজিসলেটিভ এসছে 1853-তে, তো তার আগে তো এক্সিকিউটিভই ছিল। তো এক্সিকিউটিভ বডিকে জুডিশিয়ারি থেকে আলাদা করার কথা তিনি বলতেন, কারণ যদি এক্সিকিউটিভ আর জুডিশিয়ারি আলাদা না হয় তাহলে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না। ওকে, হি ডিমান্ডেড জুডিশিয়াল ইকুয়ালিটি বিটুইন ইন্ডিয়ানস অ্যান্ড ইউরোপিয়ানস, ওই যেটা বলেছিলাম যে ইন্ডিয়ান জাজেসরা ইউরোপিয়ানদেরকে বিচার করতে পারবে না, এমন বিষয়গুলো যাতে না হয়, অর্থাৎ জুডিশিয়াল ইকুয়ালিটি যাতে এস্টাবলিশড হয়, সেই কথা তিনি বলেছেন। ডেভিড হেয়ার, আলেকজান্ডার ডাফ, দেবেন্দ্রনাথ ঠাকুর, পিকে টেগর, হ্যাঁ, তারপরে তোমার প্রসন্ন কুমার ঠাকুর, হ্যাঁ পিকে টেগর মানে প্রসন্ন কুমার ঠাকুর, চন্দ্রশেখর দেব, ঠিক আছে, তারাচাঁদ চক্রবর্তী, এই সমস্ত ব্যক্তিবর্গ কিন্তু তার অ্যাসোসিয়েটস হিসাবে তাকে তার কাজে সহযোগিতা প্রদান করেছেন। ওকে, বেশ। নাও আমরা পরবর্তী ব্রাহ্ম সমাজ যদি দেখি, যে গল্পটাই করেছি সেটাই এখানে আসবে, যে দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজ যোগদান করেছিলেন 1842-এ।
তার তত্ত্ববোধনী সভা 1839-এ তিনি ফাউন্ড করেছিলেন। সেটা তিনি মার্জ করলেন কার সাথে? তা মার্জ করলেন হচ্ছে ব্রাহ্ম সমাজের সাথে। এবং তার এই তত্ত্ববোধনী সভার যা কিছু ব্যাপার সেটাকে এক্সপ্রেস করার জন্য তার একটা পত্রিকা ছিল, তত্ত্ববোধিনী পত্রিকা। সেই তত্ত্ববোধিনী পত্রিকায় পরবর্তীকালে ব্রাহ্ম সমাজের মুখপত্র হিসাবে পরিগণিত হয়েছিল। তাহলে তিনি ব্রাহ্ম সমাজ আর তত্ত্ববোধিনী সভাকে দুটোকে একসাথে অ্যাসোসিয়েট করে দিলেন, মানে মিশিয়ে দিলেন। ঠিক আছে। টেগরের যে ডুয়াল অ্যাপ্রোচ ছিল, ডুয়াল অ্যাপ্রোচ বলতে কি, তিনি বলতেন যে হিন্দুইজমের মধ্যে থেকেই রিফর্ম করতে হবে। কিন্তু এই জায়গাতেই হচ্ছে কেশব সেনের সাথে তার বিরোধ হতো। কেশব সেন বলতেন যে হিন্দুইজম থেকে আমাকে বাইরে বেরোতে হবে, অর্থাৎ ব্রাহ্ম সমাজকে আমার আলাদা একটা ধর্মমত বলে বলতে হবে। তো এই যে রিজিডিটি বা এই যে রেডিকালিজম, এই জায়গাটা থেকে দুজনের মধ্যে একটা প্রবলেম ক্রিয়েট হয়েছিল। তো যাই হোক, তো এটাই হচ্ছে ব্যাপার। আউটসাইড ইট অপোজড দ্য ক্রিশ্চিয়ান মিশনারিজ ফর দেয়ার ক্রিটিসিজম অফ হিন্দুইজম। এবং এইখানে কিন্তু একটা ব্যাপার আছে, তিনি মানে ক্রিশ্চিয়ান মিশনারিরা যে হিন্দুইজমের ওপর যে ক্রিটিসিজমগুলো করতো সেটাকেও কিন্তু তিনি ভালোভাবে দেবেন্দ্রনাথ ঠাকুর নিতেন না। ওকে। আদি ব্রাহ্ম সমাজ, যেখানে কেশবচন্দ্র সেনকে তিনি ব্রাহ্ম সমাজ থেকে বের করে দেওয়ার পরে যে ব্রাহ্ম সমাজটা থাকলো সেটা আদি ব্রাহ্ম সমাজ হলো, সেটাকে হেড করলেন দেবেন্দ্রনাথ টেগর। এবং ব্রাহ্ম সমাজ অফ ইন্ডিয়া কেশবচন্দ্র সেন 1865 থেকে বের করা হলো, আর 1866-তে তিনি ব্রাহ্ম সমাজ অফ ইন্ডিয়া স্টাবলিশ করলেন। ওকে। এবং সেটাকে তিনি বাংলার বাইরে নিয়ে গেলেন। কোথায় কোথায়? ইউপি, মাদ্রাজ, বম্বে, বললাম ওই জায়গাগুলোতে তিনি থেকে নিয়ে গিয়েছিলেন। ওকে। নাও তোমরা একটা জিনিস খেয়াল করো, এখানে দেখো আলোচনা হচ্ছে দিল্লির কোথাও পাবে না কিন্তু দিল্লিকে দেখতে। কারণ কি? দিল্লি 1911-র পরে প্রায়োরিটি পেতে শুরু করবে, কারণ এখন যা কিছু হচ্ছে সেটা কিন্তু বাংলা বেস, কলকাতা বেস। ওকে। আচ্ছা, তো স্প্লিট ইন ব্রাহ্ম সমাজ অফ ইন্ডিয়া। আচ্ছা, এই পরে দেখো আর একটা জিনিস যেটা বলছিলাম, যে ব্রাহ্ম সমাজ অফ ইন্ডিয়া যেটা কেশবচন্দ্র সেনের ছিল সেটাও কিন্তু স্প্লিট হয়েছিল 1878-এ এসে। 1878, তাহলে ব্রাহ্ম সমাজ তৈরি হয়েছে 1828-এ। তারপরের স্প্লিট আমরা দেখেছি 1866-তে। 1865-তে স্প্লিট হয়েছে, যদিও ধরে নিলাম 1866-তে তো নতুন ব্রাহ্ম সমাজ অফ ইন্ডিয়া তৈরি হচ্ছে। আরেকটা স্প্লিট আমরা দেখতে পাচ্ছি 1878-এ। এই তিনটে ডেটকে একটু মনে রেখো। তাহলে এইখানে ব্রাহ্ম সমাজ ছিল, এখানে দুটো ব্রাহ্ম সমাজ হয়ে গেল, একটা হচ্ছে আদি ব্রাহ্ম সমাজ আর একটা হয়ে গেল ব্রাহ্ম সমাজ অফ ইন্ডিয়া। এটাতে দেবেন্দ্রনাথ ঠাকুর, এটাতে কেশবচন্দ্র সেন। তো এটার মধ্যেও এসে পরে দুটো ভাগে ভাগ হলো। এটা কেন ভাগ হলো? দেখো, ব্রাহ্ম সমাজের উদ্দেশ্য ছিল, কেশবচন্দ্র সেনের লাইলিং যে মানে প্রিচিং ছিল সেটা ছিল যে ভাই কি বলে এটাকে, বাল্যবিবাহ দেওয়া যাবে না। বাল্যবিবাহের তিনি ঘোরতর বিরোধী ছিলেন, আর হিন্দুত্বের তো বিরোধী ছিলেনই। কিন্তু দেখা গেল যে কুচবিহারের হিন্দু মহারাজা, তার যখন ছেলের বিয়ে হবে, সেই ছেলের বিয়েকে তিনি তার 13 বছরের মেয়ের সঙ্গে বিয়ে দিচ্ছেন। বুঝতে পারছো? তার 13 বছরের মেয়ে মানে নাবালিক মেয়ে, মানে মাইনার, সেই মাইনার গার্লকে তিনি হিন্দু মহারাজা, কোচবিহার হিন্দু মহারাজার সাথে বিয়ে দিচ্ছেন। ঠিক আছে, মানে মাইনার হিন্দু মহারাজের সাথে বিয়ে দিচ্ছেন। তো এইভাবে তিনি যখন তার নিজের আইডিওলজি থেকে যখন সরে গেলেন, তখন তার সাথে যে ব্যক্তিবর্গ ছিল তারা কিন্তু সবাই বেরিয়ে গেল। তারা বলল যে দেখো ভাই কেশবচন্দ্র সেন, তুমি এখন রাজার ঘরে মেয়ে বিয়ে দিচ্ছ, তার মানে তুমি রয়্যাল হয়ে গেলে। তো তোমার যে ব্রাহ্ম সমাজ এখন ওটা হয়ে গেল রয়্যাল ব্রাহ্ম সমাজ, কিন্তু আমরা তো আর রয়্যাল নই, আমরা তো সবাই সাধারণ মানুষ। তাই আমরা তৈরি করে নিচ্ছি সাধারণ ব্রাহ্ম সমাজ। তাই 1878-এ তৈরি হলো নতুন একটি ব্রাহ্ম সমাজ, যার নাম সাধারণ ব্রাহ্ম সমাজ। ওকে, সাধারণ ব্রাহ্ম সমাজ। আর এই সাধারণ ব্রাহ্ম সমাজ যেটাকে নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন সময়ে আনন্দমোহন বসু, শচীন্দ্র দেব, উমেশচন্দ্র দত্ত, এই সমস্ত ব্যক্তিবর্গ যারা কেশবচন্দ্র সেনকে অপোজ করে তারা সাধারণের ব্রাহ্ম সমাজ বা সাধারণ ব্রাহ্ম সমাজ এস্টাবলিশ করলো। ওকে। তারপরেও তুমি দেখতে পারবে পাঞ্জাবে দয়াল সিং ট্রাস্ট সাউথ টু ইমপ্লান্ট ব্রাহ্ম আইডিয়াস বাই দ্য ওপেনিং অফ দয়াল সিং কলেজ। এবং দয়াল সিং
তিনি পাঞ্জাবে লাহোরে 1910-এ একটি কলেজ এস্টাবলিশ করলেন। তার মাধ্যমে তিনি ব্রাহ্ম সমাজের একটা ভাবনা বা ধ্যান ধারণা প্রোপাগেট করার চেষ্টা করেছিলেন। তো যাই হোক, এবার কেশবচন্দ্র সেন সম্পর্কে দু একটা পয়েন্ট দেখে নাও। কেশবচন্দ্র সেনকে 1858 আমি বোধহয় কত বলেছিলাম, 1857 বলেছিলাম, যাই হোক ডেটটাকে এটা ঠিক করে নাও, 1858 1858-তে ব্রাহ্ম সমাজের আচার্য করে দেওয়া হয়েছিল কাকে? কেশবচন্দ্র সেনকে। কে করেছিল বলো তো? দেবেন্দ্রনাথ ঠাকুর করেছিল। সে ব্রাহ্ম সমাজকে বাংলার বাইরে, যেমন উত্তরপ্রদেশ, বম্বে, পাঞ্জাব এই জায়গাতে নিয়ে গেছিল, মাদ্রাজেও নিয়ে গেছিল। ওকে, শোড রেডিক্যাল ভিউজ আগেইনস্ট দ্য কাস্ট সিস্টেম। এবং এই কেশব সেনের গুরুত্বটা একটু আছে, কেন? আমরা পরবর্তীতে যত ধরনের সংগঠন পরে দেখতে পাবো না, সমস্ত সংগঠনের সাথেই একটু লিঙ্ক কিন্তু কেশবচন্দ্র সেনের থাকবে। কেন এই জায়গাটা একটু বলে রাখি, কেশবচন্দ্র সেন বলেইছি যে সে চাইতো যে তার ব্রাহ্ম সমাজ সারা ভারতে স্প্রেড হোক, তাই তো? তো সেই কারণে সারা ভারতে যে সমস্ত বিশেষ বিশেষ ব্যক্তিবর্গ আছে তাদের সকলের কাছেই কিন্তু তিনি অ্যাপ্রোচ করেছিলেন, তাদের সকলের কাছেই যে বলেছিলেন যে দেখো আমাদের ব্রাহ্ম সমাজ বলে একটা সংগঠন আছে, আমাদের এই ভাবনা চিন্তা, আমাদের সাথে এসে যুক্ত হন। সো পরবর্তীকালে যখন আমরা আত্মারাম পাণ্ডুরঙ্গের প্রার্থনা সমাজ পড়ব, তখন সেখানে দেখব যে কেশব সেন আত্মারাম পাণ্ডুরঙ্গের কাছে গেল, গিয়ে বলল যে আপনি এক কাজ করুন, আপনি আমাদের ব্রাহ্ম সমাজে যুক্ত হন। তখন আত্মারাম বলল যে তোমাদের ব্রাহ্ম সমাজ সব ঠিকই আছে, আমি অপোজ করছি না, আমার ভালো লেগেছে তোমার ব্রাহ্ম সমাজের কনসেপ্ট, কিন্তু আমি চাই আমার নিজের কিছু একটা করতে। তো কেশব সেন বললেন নিজের কিছু করতে চান মানে? তখন প্রার্থনা সমাজের যে আত্মারাম পাণ্ডুরঙ্গ তিনি বলল দেখো আমার দাদা যে আছে দাদোয়া পাণ্ডুরঙ্গ, সেই দাদোয়া পাণ্ডুরঙ্গ তিনি কিন্তু জানো তো অনেক আগে থেকে এই সমাজ সংস্কারের সাথে যুক্ত আছেন। তো তার একটা সংগঠন আছে পরমহংস মণ্ডলী। হ্যাঁ, আত্মারাম পাণ্ডুরঙ্গের দাদোয়া পাণ্ডুরঙ্গ তার বলছে পরমহংস মণ্ডলী আছে। সেটা কবে হয়েছিল বলো তো? পরমহংস মণ্ডলীটা আমি ডেটটা ভুলে যাচ্ছি, আমাদের আছে এখানে দেখবো আমরা। তো পরমহংস মণ্ডলীতে তিনি তার যেমন রয়েছে, তো আমি চাই আমার দাদার মতন আমারও নিজের একটা সংগঠন হোক বা নিজের একটা ইনস্টিটিউশন হোক, তাই আমি চাইছি আমি কিছু একটা করতে। তখন কেশবচন্দ্র সেনই কিন্তু আত্মারাম পাণ্ডুরঙ্গকে সাজেস্ট করেছিল ঠিক আছে তাহলে আপনি এক কাজ করুন, আপনি প্রার্থনা সমাজ করুন, যেহেতু আমাদের ব্রাহ্ম সমাজের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে প্রার্থনা, প্রেয়ার, তো সেক্ষেত্রে আপনি কিন্তু প্রার্থনা সমাজ করতে পারেন। তো সেই ক্ষেত্রে প্রার্থনা সমাজ করেছিলেন আত্মারাম পাণ্ডুরঙ্গ। ওকে, তো এই ক্ষেত্রে আমরা দেখব যে কেশব সেনের সারা ভারতে তখন কিন্তু অ্যাপ্রোচ ছিল, তিনি অ্যাপ্রোচ করেছিলেন ব্রাহ্ম সমাজকে নিয়ে, কিন্তু যার যেটা মনে হয়েছে সে সেটা করেছে। ওকে, আচ্ছা, ওকে। তো তার রেডিক্যাল ভিউটা বেশি ছিল কাস্ট সিস্টেমের প্রতি, আগেনস্ট কাস্ট সিস্টেম। হ্যাঁ, তিনি ইন্টারকাস্ট ম্যারেজকে বলতেন, এবং তিনি এই যে আচার্য যে পদটা সেটা কিন্তু মানে তিনি তাকে আচার্যের পদ থেকে 1865 তাকে সরিয়ে দেওয়া হয়, এটা আমি বলেইছি আগে। তারপর 1866-তে তিনি আর্য সমাজ অফ ইন্ডিয়া বলে একটা সংগঠন করেছেন। ওকে, কেশবচন্দ্র সেন ইরেক্টেড দ্য মন্দির নোন অ্যাজ, খুব ভালো করে শোনো, কেশবচন্দ্র সেনের এইটা পরীক্ষায় জিজ্ঞেস করে যে এটা কার। তো ট্যাবার্নাকল অফ নিউ ডিসপেন্সেশন নামে তিনি একটা ব্রাহ্ম মন্দির স্ট্যাবলিশ করেন মঘা উৎসবের দিন। হ্যাঁ, মঘা বা মাঘ উৎসব বা মঘা উৎসব যাই বলো না কেন, তার সম্মানে তিনি এই ট্যাবার্নাকল অফ নিউ ডিসপেন্সেশন, বুঝতে পারছো নাম দেখে একটা ইংরেজ খ্রিস্টান একটা ব্যাপার আছে, একদমই তাই। ক্রিশ্চিয়ানিটির প্রতি তার একটা আলাদা টান ছিল, তো সেই ক্ষেত্রে তিনি ব্রাহ্ম সমাজে একটা মন্দির করেছিলেন ট্যাবার্নাকল অফ নিউ ডিসপেন্সেশন। ওকে, এবং 1870-এর 29 অক্টোবর তিনি ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশন ফর্ম করেন। পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞেস করবে ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশন কে তৈরি করেছেন, তো মনে রাখবে এটা কেশবচন্দ্র সেন ফাউন্ড করেছেন, এবং তিনি ফাউন্ডার প্রেসিডেন্ট ছিলেন ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশনের। ওকে, বেশ, চলো আগে যাই। এবার আমরা আসি দেবেন্দ্রনাথ ঠাকুরের আলোচনায়। তো দেবেন্দ্রনাথ ঠাকুরের তার ব্যক্তি জীবনের অনেক পরিচয় আছে, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তার যদি একটা মাত্র পরিচয়ের কথা বলি তাহলে সেটা হবে রবি ঠাকুরের বাবা। ইনি রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর। তো দেবেন্দ্রনাথ ঠাকুর দ্বারকানাথ ঠাকুরের সন্তান তিনি। তো দেবেন্দ্রনাথ ওয়াজ imbibed with the traditional Indian learning and the modern thoughts of the West. Okay,
তত্ত্বাবধানী সভা তিনি 1839-এ ফাউন্ড করেছেন। সেইখানে তিনি রাজা রামমোহন রায়ের যে আইডিয়া বা চিন্তাভাবনা, হ্যাঁ, সেইটা তিনি ব্রাহ্ম সমাজ এর মধ্যে দিয়ে তিনি প্রোপাগেট করার চেষ্টা করেছেন। পরবর্তীকালে রাজা রামমোহন রায় যখন থাকলেন না, তখন তিনি ব্রাহ্ম সমাজে যোগদান করলেন। বিষয়গুলো আমরা অলরেডি আলোচনা করেছি। তিনি যে ক্রিশ্চিয়ানিটি ভারতবর্ষে যে প্রচুর পরিমাণে ছড়িয়ে যাচ্ছে, সেটাকে তিনি কাউন্টার করার জন্য তিনি চেষ্টা করেছিলেন যে আমাদের হিন্দুত্বের মধ্যে থেকে, হ্যাঁ, সনাতনীর মধ্যে থেকে কিছু একটা করা যায় কিনা। তিনি বেদান্তজমের যেটা ডেভেলপমেন্ট, তার অ্যাডভোকেসি তিনি করেছেন। হ্যাঁ, আন্ডার ইটস এজেস the emphasis on the indigenous language and culture become much more pronounced. Okay, Bengali texts in all subjects were published. তিনি বেঙ্গলি টেক্সটে, সমস্ত বিষয়ে বেঙ্গলি টেক্সটে তিনি লিখতেন, কারণ তিনি ন্যাশনালিস্ট ছিলেন, জাতীয়তাবাদ তার মধ্যে ছিল। With time it included most of the prominent followers of Rammohan and Dirojio. Other independent followers including Ishwar Chandra Vidyasagar and Akshay Kumar Datta. A systematic study of India's past in Bengali language was promoted by its organ Tattvadani Patrika. It spread a rational outlook among the intellectuals of Bengal. Okay, বাংলার যারা বুদ্ধিজীবী মহল, তাদের মধ্যে তিনি এটাকে স্প্রেড করার চেষ্টা করেছেন। বাংলা ভাষার প্রতি তার একটা আলাদা ভালোবাসা ছিল। দেবেন্দ্রনাথ টেগর রিকগনাইজড দ্য ব্রাহ্ম সমাজ, reorganized the Brahmo Samaj in 1843 and put a new life into it. Okay, the Samaj actively supported the movement. তার মুভমেন্টটা কী ছিল? উইডো রিম্যারিজ করতে হবে, পলিগামি অ্যাবলিশ, পলিগামি মানে বহু বিবাহকে বন্ধ করতে হবে, বিধবাদের বিবাহর ব্যবস্থা করতে হবে, মহিলাদের শিক্ষার ব্যবস্থা করতে হবে, এবং ইমপ্রুভমেন্ট অফ দ্য রায়টস কন্ডিশন অ্যান্ড টেম্পারেন্স, অর্থাৎ কৃষক, রায়ত মানে হচ্ছে কৃষকদের অবস্থাকে উন্নত করতে হবে। হি রেপুডাইড দ্য ডক্ট্রিন দ্যাট দ্য বেদিক স্ক্রিপচার্স ওয়ার ইনফ্যালিবল। তিনি বলতেন বেদিক স্ক্রিপচার্স কখনো ভুল বা ভ্রান্ত হতে পারে না। ওকে, অর্থাৎ সেইটার উপরে, অর্থাৎ বেদের মূল যে বিষয়, সেটাকে তিনি প্রপাগেট করার চেষ্টা করেছেন। ওকে, খুব ইম্পর্ট্যান্ট। চলো নেক্সট হচ্ছে আসো প্রার্থনা সমাজ। তাহলে এটা আলোচনা করেছি যে কেশবচন্দ্র সেন আত্মারাম পাণ্ডুরঙ্গকে হেল্প করেছিল প্রার্থনা সমাজ ফর্ম করতে। প্রার্থনা সমাজ এটা একটা সোশ্যাল রিফর্ম, এটা কারণ প্রার্থনা, দেখো পাণ্ডুরঙ্গ চেয়েছিল ভাই রিলিজিয়াস রিফর্মের দিকে যাওয়ার দরকার নেই, কারণ ওই ধর্ম নিয়ে রিফর্ম করতে গেলে এ সমস্যা ক্রিয়েট করবে, ও সমস্যা ক্রিয়েট করবে, ওগুলোর দরকার নেই। সোশ্যাল যে বিলসগুলো হচ্ছে, সোশ্যাল রিফর্মসটাকে করার জন্য মনোযোগ দেওয়া দরকার। তো সেই ক্ষেত্রে তিনি সোশ্যাল রিফর্মের দিকে বেশি নজর দিলেন নাকি রিলিজিয়াস ডক্ট্রিনসের রিফর্মের ক্ষেত্রে। ওকে, এবং সেইখানে তিনি এই প্রার্থনা সমাজের মধ্যে তার 4 পয়েন্ট এজেন্ডা তিনি নিয়ে আসলেন, 4 পয়েন্ট সোশ্যাল এজেন্ডা। সেগুলো কি? 1 নাম্বার ডিসঅ্যাপ্রুভাল অফ দ্য কাস্ট সিস্টেমকে ডিসঅ্যাপ্রুভ করতে হবে। 2 উইমেন্স এডুকেশন, মহিলাদের শিক্ষার ব্যবস্থা করতে হবে। 3 উইডো রিম্যারিজ, মহিলাদের বিধবাদের বিবাহের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, আর কি? রেইজিং দ্য এজ অফ ম্যারেজ ফর বোথ মেলস অ্যান্ড ফিমেল, উভয় মেল ফিমেলদের বিবাহের বয়স সেটা বাড়াতে হবে, অর্থাৎ যাতে চাইল্ড ম্যারেজ না হয়, সেই চাইল্ড ম্যারেজ রোখার জন্য। অর্থাৎ এই 4টে যে 4 পয়েন্ট সোশ্যাল এজেন্ডা নিয়ে তার প্রার্থনা সমাজ শুরু হয়েছিল। ওকে, নাও এই প্রার্থনা সমাজ এটা পরমহংস সভার একটা অ্যাটাচমেন্টের সাথে ছিল। কেন? কারণ পরমহংস সভাটা হচ্ছে এই আত্মারাম পাণ্ডুরঙ্গের যে দাদোয়া পাণ্ডুরঙ্গ, তার তো সেটার সাথে তার তো এটা থাকবেই। ওকে, আচ্ছা, এরপরে দেখো ভক্তি কাল্ট। দ্য প্রার্থনা সভা ওয়াজ ভেরি অ্যাটাচড টু দ্য ভক্তি কাল্ট অফ মহারাষ্ট্র। মহারাষ্ট্রের যে ভক্তি কাল্ট ছিল, সেই ভক্তি কাল্টের সাথে অ্যাটাচড ছিল, কারণ এটা মহারাষ্ট্রেরই একটা সংগঠন। ঠিক আছে, মহাদেব গোবিন্দ রানাডে। এবার একটা ঘটনা দেখো, 1870-এ এই মহাদেব গোবিন্দ রানাডে
যখন প্রার্থনা সমাজে যোগদান করলো তখন কিন্তু এই প্রার্থনা সমাজের গুরুত্ব অনেক বেড়ে গিয়েছিল, কারণ সেই সময় মহাদেব গোবিন্দ রানাডে মানে এমজি রানাডে তিনি কিন্তু ভারতবর্ষে একজন বিখ্যাত লোক হয়ে উঠেছিলেন, অর্থাৎ বিরাট বড় ইনফ্লুয়েন্সার, তার অনেক অনুসারী ছিল। তো সেই কারণে আজকের দিনে দাঁড়িয়ে যদি বলি, মনে করো আজকে আমরা কোনো একটা ইনস্টিটিউশন তৈরি করলাম, ঠিক সেই ইনস্টিটিউশনে ধরো এসে অমিতাভ বচ্চন যোগদান করলো, বুঝতে পারছো? তাহলে কি হবে, আমাদের এই সংগঠনটা উত্তরোত্তর বৃদ্ধি পাবে। তো সেরকম সময়ে এমজি রানাডে ওইরকমই একটা ফিগার ছিল। যখন এমজি রানাডে এই প্রার্থনা সমাজে যোগদান করলো তখন প্রার্থনা সমাজ কিন্তু একটা বিরাট বড় গুরুত্ব সেই সমাজে অর্জন করতে পেরেছিল, এবং তাদের এই যে 4 পয়েন্ট সোশ্যাল এজেন্ডা সেটাকে সমাজ ব্যবস্থার মধ্যে ইমপ্লিমেন্ট করতে তাদের সুবিধা হয়েছিল। ওকে, এছাড়াও যদি প্রার্থনা সমাজের অন্যান্য নেতৃত্বের কথা দেখো তাহলে তুমি দেখতে পাবে আরজি ভান্ডারকর, এনজি চন্ডোবারকার, এই ব্যক্তিবর্গ কিন্তু যুক্ত হয়েছিল। ওকে, এবং এদের মাধ্যমে একটা উইডো রিম্যারেজ মুভমেন্ট চালু হয়েছিল, যেটাতে ধন্দকেশব কার্বে, বিষ্ণু শাস্ত্রী, এমজি রানাডে এই বিষয়টাতে যোগদান করেছিলেন। ওকে, তাহলে উইডো রিম্যারেজ মুভমেন্টের মধ্যে ধন্দকেশব কার্বে এটা যুক্ত হয়েছিলেন, বিষ্ণু শাস্ত্রী যুক্ত হয়েছিলেন, আর এমজি রানাডে তো ছিলেনই। ওকে, আচ্ছা, they founded the widow remarriage movement and the widows home association। তাহলে উইডোজ হোম অ্যাসোসিয়েশন বা উইডো রিম্যারেজ মুভমেন্ট এই সমস্ত কিছু যদি পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞেস করে তাহলে মাথায় রাখবে এটা প্রার্থনা সমাজের সাথে রিলেটেড। ওকে, বেশ, নেক্সট আমরা এবার দেখি ইয়ং বেঙ্গল মুভমেন্ট। দেখো বাংলায় হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও নামে একজন যুবক বিরাট বড় ভূমিকা গ্রহণ করেছিলেন তৎকালীন ভারতীয় যে বাঙালি সমাজ সেটার পরিবর্তনের লক্ষ্যে। বা দেখো এই হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও একটা 21 বছরের যুবক বা 20 বছর 21 বছরের একটা যুবক, সে হিন্দু কলেজে অ্যাজ আ টিচার হিসাবে যোগদান করেছিল 1826, এবং 1826 থেকে 1831 পর্যন্ত তিনি হিন্দু কলেজে পড়িয়েছেন। এবং এই হিন্দু কলেজে তিনি যখন পড়াচ্ছেন তখন সেই কলেজের ছাত্রছাত্রীরা কিন্তু তাকে দেখে বিশেষভাবে প্রভাবিত হয়েছে, এবং হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিওর যে আইডিয়া, তিনি ইনফ্লুয়েন্স হয়েছিলেন ফ্রেঞ্চ রেভলিউশন থেকে, ফরাসি বিপ্লব থেকে। ফরাসি বিপ্লবের রেভলিউশনে যে লিবার্টি, ইকুয়ালিটি, ফ্রিডম এই বিষয়গুলো তাকে বিশেষভাবে প্রভাবিত করেছিল, এবং তিনি চেয়েছিলেন যে এই ফ্রেঞ্চ রেভলিউশনের যে আইডিয়ালস অর্থাৎ লিবার্টি, ইকুয়ালিটি, ফ্রিডম এটা ভারতীয় যুবকদের মধ্যেও আসুক। তাই তিনি ভারতীয় বাঙালি যুবকদের মধ্যে লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্রিডম এই বিষয়গুলোকে মানে ইনপুট করার চেষ্টা করেছিলেন। ঠিক আছে, ডিরোজিও রাজা রামমোহন রায়ের যে ট্র্যাডিশন সেই ট্র্যাডিশনকে ফলো করেছিলেন। ওকে, এবং সেটাকে ফলো করে তিনি ভারতবর্ষের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক যে ইস্যুসগুলো সেটা তার ইয়ং বেঙ্গল মুভমেন্টের এই ইনস্টিটিউশনের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছিলেন। ওকে, তাদের যে ডিমান্ডগুলো ছিল সেটা হচ্ছে হায়ার যে সার্ভিসগুলো রয়েছে ওই একই হায়ার সার্ভিসগুলোতে ইন্ডিয়ান রিপ্রেজেন্টেশন বাড়ানো, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশনের উচ্চ পদে যে সমস্ত অফিসাররা থাকবেন সেই জায়গায় যদি ভারতীয়রা না থাকে তাহলে ভারতীয় সমাজের বা ভারতীয়দের আপলিফটমেন্ট হওয়া সম্ভব নয়। তাই হায়ার সার্ভিসে যাতে ইন্ডিয়ান রিপ্রেজেন্টেশন বৃদ্ধি পেতে পারে সেই বিষয়টা করা। আর কি, রায়তদেরকে প্রোটেকশন দিতে হবে। একটা কৃষক, সে ফসল ফলাচ্ছে, সে অন্নদাতা, এবার সে যখন কোনো দুর্বিষহ অপরিস্থিতির মধ্যে পড়বে, যেমন খরা হলো বা বন্যা হলো, সেই জায়গায় তার উপরে যে ট্যাক্সের বোঝা চাপিয়ে দেওয়া হবে সেটার মাধ্যমে তার যে ভিটে বাড়ি চলে যাবে, এটা যাতে না হয় রায়তদেরকে প্রোটেকশনের কথা তিনি বলেছেন। এবং ভারতীয় যে শ্রমিক লেবার, সেই শ্রমিকদের প্রতি যাতে ইনহিউম্যান আচরণ না করা হয়, অমানবিক আচরণ যাতে না করা হয় সেই বিষয়ে এই সংগঠন কথা বলেছে। কলস ফর দ্য রিভিশন অফ দ্য কোম্পানিজ চার্টার, কোম্পানির চার্টারকে রিভিশনের কথা তারা বলেছে, আর সংবাদপত্রের স্বাধীনতার কথা তারা বলেছে, এবং জুরির মাধ্যমে যাতে ট্রায়াল হয়, অর্থাৎ বিনা বিচারে কোনো এক্সিকিউটিভ যাতে বিচার না করে। যেমন রাজা রামমোহন রায় বলেছিল যে এক্সিকিউটিভকে জুডিশিয়ারি থেকে আলাদা করতে হবে, কারণ বিচার ব্যবস্থার কাজ যদি প্রশাসন ব্যবস্থা করতে শুরু করে তাহলে তার হলো না। মানে ধরো বলছি যে মনে করো আজকে আমাদের এখানে একজন এসডিও সাহেব আছেন, ঠিক না, প্রত্যেকটা সাব ডিভিশনে এসডিও থাকেন বা জেলাতে ডিএম থাকেন। ধরো ডিএম বলে দিল ওকে
এই শাস্তি দেওয়া হোক। এটা তো ঠিক নয় না। এক্সিকিউটিভ কেন বিচার ব্যবস্থা কাজ করবে? বিচার ব্যবস্থার কাজ বিচারকরা করবেন, জুরিরা করবেন, সেটা ট্রায়ালের মাধ্যমে হবে, সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে হবে বিচার। এই বিষয়টা তিনিও বলেছেন। অর্থাৎ যদি এমনটা তোমরা পরীক্ষায় প্রশ্ন আসলে লেখার চেষ্টা করো, দেখবে যে ডিরোজিওর যে চিন্তাভাবনা, রামমোহনের চিন্তাভাবনা কিন্তু প্রায় সেম। এইভাবে দুটো জিনিসগুলোকে একটু ইন্টারলিঙ্ক করে পড়লে আশা করি সুবিধা হবে। ওকে, বেশ। ডিরোজিওর যে মুভমেন্ট ছিল, ইয়ং বেঙ্গল মুভমেন্ট, এটা কিছু লিমিটেশনস ছিল। লিমিটেশন বলতে যেমন আমরা এই সংগঠনটাকে দেখছি যে শুধুমাত্র কতগুলো যুবককে নিয়ে এই সংগঠন রান হয়েছে। এই যুবকগুলোর সাথে যে সমাজের যে জনগণ, সেই জনগণ আসলে মিশতে পারেনি। কারণ আজকের যুগেও তুমি যদি দেখো যে ছেলে ছোকরা যারা, যুবক যারা, তাদেরকে বেশি কেউ প্রায়োরিটি দিতে চায় না, তাই না? তো সেই সময়ে তো আরও এরকম ছিল, ও ছোকরা কী বলছো, হ্যাঁ তোমার কথা শুনবো কেন, এরকম একটা ব্যাপার। তো ছেলে ছোকরাদের যেহেতু পাত্তাই দিত না কেউ, তো সেরকম একটা ব্যাপার ছিল। তো সেই কারণে এই ডিরোজিয়ান্সদের যে লিমিটেশন ছিল, সেটা তাদের ল্যাক অ্যান্ড রিয়েল লিঙ্ক উইথ মাসেস এটা ছিল না। ওকে, আর যেটা ছিল হচ্ছে তাদের যে রেডিকালিজম চিন্তাভাবনা এবং বুকিশ ইন ক্যারেক্টার, হ্যাঁ, মানে যেটাকে বাস্তবে রূপদান করা, এটা খুবই খারাপ। আমরা এখানে দেখতে পাচ্ছি এই সমস্ত সংখ্যা, এই সমস্ত জায়গায় তাদের যে ছেলে ছোকরাগুলো ছিল, তাদেরকে অনেকেই খারাপ নজরে দেখতো, যে এই জবনদের সাথে মিশে তারা নাকি ধর্মভ্রষ্ট হচ্ছে, এমনকি এমনটাও ছড়িয়ে পড়েছিল গোমাংস ভক্ষণ হচ্ছে এদের দ্বারা। তো বিভিন্ন দিক থেকে যে সাধারণ সমাজ, হ্যাঁ, সোসাইটি, সেখান থেকে এদের একটু কাট হয়েছিল বটে। ওকে, তা সত্ত্বেও ইয়ং বেঙ্গল মুভমেন্টের গুরুত্ব ভারতের বাংলার নবজাগরণের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে। ওকে, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তিনি অ্যাকনলেজ করছেন যে ডিরোজিয়ান্সরা হলো ভারতীয় যে বাংলার যে সিভিলাইজেশন, বাংলার যে আধুনিক সমাজ, সেই আধুনিক সমাজের পায়োনিয়ার হচ্ছে এই ইয়ং বেঙ্গলের যারা আছে ডিরোজিয়ান্সরা। ওকে, নাও নেক্সট চলে আসো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদের বরেণ্য একজন ব্যক্তিত্ব। বাংলার রেভলিউশনের ক্ষেত্রে, বাংলার রেনেসার ক্ষেত্রে তার গুরুত্ব অপরিসীম। তিনি বিদ্যাসাগরের কাহিনী তো বললে অনেক কিছু বলতে হয়, আমরা ছোটোবেলা থেকে তাকে পড়ে এসেছি। সো আমরা আলোচনার মধ্যে থাকি যতটুকু আমাদের প্রয়োজন এখানে। ওকে, আচ্ছা, তিনি কঠোর পরিশ্রমী ছিলেন। ওকে, endured hardship to further his education. তিনি অনেক কঠোর সংগ্রাম পরিশ্রমের মাধ্যমে তার শিক্ষা গ্রহণ করেছেন এবং তিনি 1851-তে সংস্কৃত কলেজের প্রিন্সিপাল হয়েছিলেন। তিনি ওয়েস্টার্ন থট বা স্টাডি, সেটা সংস্কৃত কলেজে লাগু করার কাজ করেছিলেন। তিনি সংস্কৃত কলেজে নন ব্রাহ্মিন্সদের জন্যেও পথ খুলে দিয়েছিলেন, কিন্তু এটা শুধুমাত্র তিনি কায়স্থদের বোধ হয় সুযোগ করে দিতে পেরেছিলেন, আর কাউকে দিতে পারেননি। কারণ সেই সময় একটা ব্যাপার ছিল যে পড়াশুনোর জন্য যে আমাদের বর্ণ সিস্টেমের মধ্যে যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এদের সকলের পাঠের অধিকার এটা ছিল না। তো সেই জায়গায় দাঁড়িয়ে তিনি নন ব্রাহ্মিন্স বলতে এখানে প্রথমবারের জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের হাত ধরে হিন্দু কলেজ বা সংস্কৃত কলেজের মতন একটা প্রতিষ্ঠানে, যেখানে কায়স্থদের তিনি পাঠের সুযোগ করে দিতে পারছেন, এরকম একটা ব্যাপার। হি রোট আ বেঙ্গল প্রিমিয়ার। তাহলে বুঝতে পারছো তো, এই সমস্ত জায়গা থেকেই কিন্তু এই যে রিজার্ভেশন বা পজিটিভ ডিসক্রিমিনেশন, এই বিষয়গুলো এসছে। কারণ আমরা আজকে যাদেরকে দলিত বলে জানি, আজকে আমরা যাদেরকে SC ST বলে, OBC বলে জানি, তাদের কিন্তু একটা সময় পড়াশুনোর কোনো অধিকারই ছিল না, শিক্ষার কোনো অধিকারই ছিল না। তাহলে যে পরম্পরা, হ্যাঁ, বা যাদের জেনারেশন সারা জীবন অশিক্ষার মধ্যে থেকেছে, তো তাদের পরবর্তী জেনারেশন হয়তো 1 লাইন বা 2nd লাইন জেনারেশন পড়াশুনো করছে, তো তাদের জন্য একটু তোমার পজিটিভ ডিসক্রিমিনেশন করতেই হবে। তা নাহলে তোমরা যারা জেনারেশন পর জেনারেশন পড়াশুনোর মধ্যে রয়েছে, পড়াশুনো করেছে, শিক্ষা ব্যবস্থার মধ্যে রয়েছে, তাদের সাথে তো পেরে উঠবে না, না? আচ্ছা, ওকে, এই জন্য কনস্টিটিউশনাল যারা ফ্রেমার ছিল, যারা কনস্টিটিউশন তৈরি করেছে, তারা এই বিষয়গুলোকে নজরে রেখেছে, তাই না? He wrote a Bengali primer
and helped evolve a distinct modern prose style in Bengali. Okay, he contributed largely to the field of female emancipation. It was due to his active mobilization of support that the Widows Remarriage Act was passed, এবং এটা খুব গুরুত্বপূর্ণ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সহযোগিতাতেই কিন্তু 1856 সালে বিধবা বিবাহ আইন চালু হয়েছিল। ওকে, বিধবা বিবাহ আইন চালু হয়েছিল। আন্ডার বিদ্যাসাগর supervision, the first legal Hindu widow remarriage among the upper castes in India was celebrated in 1856. বেথুন স্কুল 1849 বিদ্যাসাগরের সহযোগিতায় তোমার এলিয়ট ড্রিঙ্কওয়াটার বেথুন এস্টাবলিশ করেছিলেন বেথুন স্কুল, হ্যাঁ, যেখানে তোমার মহিলা গার্লসদের জন্য, মেয়েদের জন্য স্কুল ভারতবর্ষের প্রথম বলতে পারো, ভারতবর্ষের প্রথম পার্মানেন্ট গার্লস স্কুল ইন ইন্ডিয়া। As secretary to the Bethune School, he was instrumental in leading the movement of women education, এবং বেথুন স্কুলের তিনি সেক্রেটারি হয়েছিলেন, এবং তিনি উইমেন এডুকেশনের ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে বা উইমেন এডুকেশনের মুভমেন্টের ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছিলেন। হি অলসো ক্যাম্পেইনড আগেনস্ট চাইল্ড ম্যারেজ অ্যান্ড পলিগ্যামি, তিনি বাল্যবিবাহ এবং বহুবিবাহের বিরুদ্ধে আন্দোলন করেছেন। ওকে, নাও কামস জ্যোতিবা ফুলে, খুব গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার। জ্যোতিবা ফুলে তিনি 19th সেঞ্চুরিতে একজন সোশ্যাল রিফর্মার, বিখ্যাত সোশ্যাল রিফর্মার থিঙ্কার হয়েছেন আমাদের ভারতবর্ষে। তিনি ডেডিকেট করেছেন তার সমগ্র জীবন, হ্যাঁ, রিলেন্টলেসলি ফাইটিং অ্যাগেন্স্ট সোশ্যাল ডমিনেশন by the majority and starving for the freedom of all people who were oppressed by the social inequality. সমাজ ব্যবস্থায় এই জ্যোতিবা ফুলে তিনি নিজেও একটা সো কল্ড লোয়ার কাস্ট থেকে বিলং করতেন, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভারতীয় সমাজ ব্যবস্থায় যে উচ্চবর্ণের ব্যক্তিরা নিম্নবর্ণের ব্যক্তিদের উপরে তাদের যে শোষণ, অত্যাচার, নিপীড়ন, সেই বিষয়টা থেকে যাতে সমাজে একটা ইকুইলিব্রিয়াম সৃষ্টি করা যায়, তার জন্য তিনি তার সমগ্র জীবনটাকে উৎসর্গ করেছেন। এবং শুধু তিনি নয়, তার স্ত্রী সাবিত্রী বাই তার সাথে পূর্ণ সহযোগিতা করেছেন। ওকে, নাও তার মতে দ্য এনলাইটমেন্ট অফ উইমেন অ্যান্ড লোয়ার কাস্ট ওয়াজ দ্য সোল সলিউশন টু কমব্যাট সোশ্যাল এভিলস। তিনি বলছেন সমাজ ব্যবস্থার মধ্যে যে কুপ্রথা রয়েছে, যে খারাপ কিছু রয়েছে, সেগুলোকে ফাইট করতে হলে, সেগুলোকে দূরীভূত করতে হলে তার একমাত্র পথ হচ্ছে মহিলা এবং সো কল্ড লোয়ার কাস্টের ব্যক্তিদেরকে শিক্ষিত করতে হবে, তাদের শিক্ষাদান করতে হবে। তিনি গার্লস স্কুল এস্টাবলিশ করেছিলেন সাবিত্রী বাইয়ের সহযোগিতা নিয়ে 1851 সালে। ওকে, এবং তিনি আরও কতগুলো স্কুল, আরও 2টি স্কুল তৈরি, মানে নিজেদের অর্থায়নে তৈরি করেছিলেন। ওকে, ইন্ডিজিনাস স্কুল লোকাসদের জন্য, মেয়েদের জন্য, হ্যাঁ, বিশেষ করে মাহার জাতি বা মাঙ্গ জাতি যে সমস্ত ব্যক্তি ছিল তাদের জন্য। ওকে, উইডোজ অ্যান্ড অ্যাবান্ডান্ড উইমেন, ওকে, যে সমস্ত বিধবা ছিল বা যে সমস্ত নারীদেরকে ত্যাগ করে দেওয়া হয়েছে, সেই সমস্ত মানুষদেরকে নিয়ে তিনি একটা ইয়াং উইডোজদের নিয়ে একটা আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন, এবং সেই আশ্রমে তিনি উইডো রিম্যারেজের অ্যাডভোকেসি করেছেন। As a society was patriarchal and women were often left without family support, যেখানে পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় একটা নারীকে, হ্যাঁ, ফ্যামিলি সাপোর্টে যদি ছেড়ে দেওয়া হয়, মানে উইদাউট ফ্যামিলির সাপোর্টে যদি ছেড়ে দেওয়া হয়, তার কী করুণ পরিস্থিতি হতে পারে সেটা তিনি বুঝেছিলেন। এছাড়াও তিনি অরফ্যানদেরকে নিয়ে কাজ করেছেন। সেই সময়ের যুগে কি হতো, সেই সময়ের যুগে উচ্চবর্ণের মানুষেরা নিম্নবর্ণের মেয়েদের সঙ্গে কুকর্ম করে তাদের যে বাচ্চাটা হতো, সেই বাচ্চাগুলোকে ঝোপে ঝাড়ে এদিকে সেদিকে ফেলে দেওয়া হতো। আর সেই অরফ্যানদেরকে জ্যোতিবারাও ফুলে নিজে তাদেরকে নিয়ে আসতো, নিয়ে এসে প্রতিপালন করতো। অরফ্যানেজ হোম মানে একটা অনাথালয় করেছিল। সেইখানে তিনি বলেছিলেন যে এই শিশু যারা জন্মাচ্ছে, যাদের পিতামাতা পরিচয় নেই, তাদেরকে তোমরা মেরে ফেলো না, তাদেরকে তোমরা আমার কাছে দিয়ে যাও। তাই এই জ্যোতিবা রাওয়ের সেই অরফ্যানেজে
প্রচুর পরিমাণে এই শিশু আসতে শুরু করলো এবং সেই শিশুদেরকে তিনি লালন পালন করে তাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে এনে একটা সমাজের মধ্যে আমূল পরিবর্তন করেছিল এই জ্যোতিবা ফুলে। আর এই জ্যোতিবা ফুলেরাই ছিল কিন্তু আমাদের আম্বেদকরের চিন্তাভাবনা বা পরবর্তীকালে যে সোশ্যাল রিফর্মের ক্ষেত্রে যে চিন্তাভাবনা এসছে সেগুলোর মধ্যে এই বিষয়গুলো কিন্তু ছিল। ওকে, আচ্ছা, তিনি অথরিটেরিয়ানিজমের অপোজ করছেন। তিনি বলছেন যে আপার কাস্টরা লোয়ার কাস্টদের ওপরে, কৃষকদের ওপরে যে তারা কর্তৃত্ব ফলাবে এই বিষয়টি তিনি মানতে পারতেন না। তিনি জেন্ডার ইকুয়ালিটিতে বিশ্বাস করতেন। তিনি বলতেন নারী ও পুরুষ সমানাধিকার যদি না হয় তাহলে একটা সমাজের কখনোই প্রগ্রেস সাধিত হতে পারে না। অ্যাকুইজিশনের কথা যদি বলি, দ্য অর্থোডক্সি ব্রাহ্মিনস অফ দ্য সোসাইটি ওয়ার ফিউরিয়াস অ্যাট হিজ অ্যাক্টিভিটিস অ্যান্ড অ্যাকিউজড হিম অফ অ্যাক্টিং অন বিহাফ অফ দ্য ক্রিশ্চিয়ান মিশনারিজ। এবং এই অর্থোডক্সি ব্রাহ্মণ যারা ছিল, যারা গোড়া ব্রাহ্মণ ছিল সমাজের, তারা এই জ্যোতিবা ফুলেকে বলতো তুমি ভাই এত কিছু তোমার বেশি বোঝার দরকার কি, অর্থাৎ তাকে ব্লেম করতো, যে অ্যাকিউজ করতো যে সে নাকি ক্রিশ্চিয়ান মিশনারিদের তরফ থেকে কাজ করছে। আসলে কিন্তু তা নয়। সেই সমাজ ব্যবস্থা থেকে জ্যোতিবা রাওয়ের মতন ব্যক্তিত্ব আমাদেরকে বের করে নিয়ে এসেছে। যদিও বলতে হয় আজকের ভারতবর্ষে এখনও এই জাতিভেদ প্রথা বা জাতপাত প্রথা কিন্তু রয়ে গেছে। আমরা আশা করি মানুষ যত শিক্ষিত হবে এর থেকে বেরোনোর চেষ্টা করবে, তাই না? ওকে, তো however he was supported by Brahmin friends to make the movement successful. যদিও তার সমগ্র জীবনে তিনি ব্রাহ্মণদের দ্বারা যেমন প্রতারিত হয়েছেন, তেমনি তার কিছু ব্রাহ্মণ বন্ধুও ছিল যারা তাকে তার এই আন্দোলনে সহযোগিতা করেছেন। তিনি সত্য সাধক সমাজ নামে একটি সংগঠন তৈরি করেছিলেন, সোসাইটি অফ সিকার্স অফ ট্রুথ। সত্য সাধক সমাজ কার? জ্যোতিবা রাও ফুলের। ওকে, সত্য সাধক সমাজ তিনি 1873 ফর্ম করেছিলেন, যেখানে এডুকেট করা হয়েছিল যে সমস্ত সোসাইটি যারা কাস্ট প্রেজুডাইসের শিকার, যারা জাতিভেদ প্রথার শিকার, তাদেরকে ফ্রি অফ কস্ট পড়ানো, যাদের ডাউন ট্রডেন, যারা লোয়ার কাস্টের পিপল যারা, তাদেরকে এই সত্যশোধক সমাজের মাধ্যমে এনে তাদের মধ্যে শিক্ষা প্রোভাইড করা, বা যাদেরকে ব্রাহ্মণ সমাজ দূরে সরিয়ে রেখেছে মূল স্রোত থেকে, তাদেরকে নিয়ে তিনি তার সারাটা জীবনে কাজ করেছেন। ওকে, মেম্বারশিপ টু দ্য সমাজ ওয়াজ ওপেন টু অল, এবং এই সত্যসাধক সমাজে সকলের জন্য তিনি দ্বার উন্মোচন করে রেখেছিলেন। যে কোনো কাস্টের হোক, যে কোনো ক্লাসের হোক, সবাই যোগদান করতে পারবে সেখানে। একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এখান থেকে ওঠে যে দলিত টার্মটা না, দলিত বলে যাদেরকে আমরা বলি, অর্থাৎ সোকল্ড দলিত, মানে যারা এসসি এসটি কমিউনিটি বিলং করে, দলিত সমাজ, সেই দলিত টার্মটাকে না কয়েন করেছিলেন জ্যোতিরাও ফুলে, দলিত টার্মটাকে। আর যেটা পরবর্তীকালে দলিত মানে হচ্ছে সেই সমস্ত লোক যারা লোয়ার কাস্ট থেকে বিলং করে, যাদেরকে অস্পৃশ্য বলে মনে করতো ব্রাহ্মণ সমাজ, আনটাচেবলস। এই আনটাচেবলস বা লোয়ার কাস্ট এদের সবাইকে নিয়ে দলিত টার্মটাকে তিনি করেছিলেন। আর পরবর্তীকালে এই দলিত টার্মটা, তাহলে পরীক্ষা প্রশ্ন জিজ্ঞেস করবে দলিত টার্মটা কার করা, তোমরা রাখবে জ্যোতিরাও ফুলে দলিত টার্মটাকে টার্ম করেছেন। পরবর্তীকালে এই দলিত শব্দটিকে বহুল মাত্রায় প্রচলন করেছিলেন ডক্টর বি আর আম্বেদকর। ডক্টর বি আর আম্বেদকর এই দলিত টার্মটাকে ফেমাস করেছিলেন, কিন্তু দলিত টার্মটা তৈরি করেছিলেন বা কয়েন করেছিলেন কিন্তু জ্যোতিরাও ফুলে। ওকে, তার কাজের মধ্যে তিনি গুলামগিরি মানে স্লেভরি নামে তিনি একটি একটা জার্নাল বা তার একটা রাইটিংস ছিল, যার মাধ্যমে তিনি সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল স্ট্রাকচার অফ ইন্ডিয়া আন্ডার ব্রিটিশ কলোনিয়ালিজম সেই বিষয়ে তিনি সমালোচনা করতেন, লিখতেন। ইট আর্গুজ against the domination of the Brahmin caste and address the issues of social inequality, caste-based discrimination and the exploitation of the lower castes। এই সমস্ত বিষয়ে তিনি লিখতেন। ওকে, আরেকটা দেখো সার্বজনিক সত্য ধর্ম পুস্তক, সার্বজনিক সত্য ধর্ম পুস্তক, তিনি এটা পাবলিশ করেছিলেন 1879 সালে। দিস ওয়ার্ক এমফাসাইজেস দ্য প্রিন্সিপাল অফ ইকুয়ালিটি, জাস্টিস অ্যান্ড হিউম্যান রাইটস। তাহলে প্রশ্ন জিজ্ঞেস করবে সার্বজনিক সত্য ধর্ম পুস্তক কার লেখা, তো এটা হয়ে যাবে কিনা জ্যোতিরাও ফুলের লেখা। ইট ক্রিটিক্স, আজকে আমরা এইটাকে কমপ্লিট করে আজকে রাখি, অনেকটা টাইম হয়ে গেছে, আমি একভাবে বলতে থাকছি তো ভাল লাগছে না আর আমার বলতে। চলো তাহলে
It criticizes the hierarchical social order, arguing for the equal treatment of all individuals regardless of castes and gender. Okay, সত্য সাধক সমাজ দিস বুক সত্য সমাজ প্রকাশ। ওকে, সত্য সাধক সমাজ প্রকাশ নামেও তার একটা বই আছে। দিস বুক প্রোভাইডস অ্যান ওভারভিউ অফ দ্য ফুলেজ সোশ্যাল রিফর্ম অর্গানাইজেশন, বাই সত্য সাধক সমাজ। ওকে, নাও আসো আমরা সাবিত্রী ফুলের কথা দেখি। জ্যোতিবা রাও ফুলে, তার স্ত্রী সাবিত্রীবাই ফুলে, তার কথা যদি বলি, তার মহিলাদের শিক্ষার ক্ষেত্রে, উইমেন এডুকেশনের ক্ষেত্রে, এবং তাদের আপলিফটমেন্টের ক্ষেত্রে ইন দ্য 19th সেঞ্চুরি তার জুড়ি মেলা ভার। ওকে, তিনি মহিলা সেবা মণ্ডল নামে একটা ইনস্টিটিউশন ওপেন করেছিলেন, মহিলা সেবা মণ্ডল, 1852 সালে। ইট এইমড টু রেজ অ্যাওয়ারনেস অ্যামাং দ্য উইমেন অ্যাবাউট দ্য রাইটস, ডিগনিটি অ্যান্ড সোশ্যাল ইস্যুস। ওকে, she actively worked towards empowering women and fighting against customs like saving the heads of widows। এবং মহিলাদেরকে দেখো, একবার ভাবো যে একটা বিধবা, সেই বিধবা স্ত্রীর মাথার চুল ফেলে দেওয়া হয়, তাকে মানে টাক করে রাখা হয়, এই বিষয়টার বিরোধিতা তিনি করেছিলেন। ওকে, she successfully organized a barbers strike in Mumbai, Pune, opposite to this practice। ওকে, বারবারসদেরকে, যারা বারবার, তাদের স্ট্রাইক তিনি সফলভাবে অর্গানাইজ করেছিলেন। ওকে, নাইট স্কুল অ্যান্ড স্টাইপেন্ডস, তিনি 1855-তে জ্যোতিরাও ফুলে এবং সাবিত্রীবাই ফুলে তারা এস্টাবলিশ করেছেন একটা নাইট স্কুল। এবং সেই নাইট স্কুলে যারা এগ্রিকালচারাল লেবারার্স ছিল, যারা ওয়ার্কার্স ছিল, তারা সেখানে দিনের স্কুলে যেহেতু তারা পড়াশুনো করতে পারতো না, কারণ তারা শ্রমজীবী মানুষ, তাদের দিনে কাজ করতে হয়, না হলে তো না খেয়ে মরবে, তো তারা যাতে শিক্ষা গ্রহণ করতে পারে সেই জন্য নাইট স্কুল এবং স্টাইপেন্ডের ব্যবস্থা তারা করেছিলেন। ওকে, যেখানে তারা পড়াশুনোও করবে, আবার কিছু স্টাইপেন্ডও তারা পাবে। ওকে, স্টাইপেন্ড করার উদ্দেশ্য আর একটা ছিল যাতে সবাই আসে পড়াশুনো করতে। ওকে, তারপরে আসো বাল হত্যা প্রতিবন্ধক গৃহ, অর্থাৎ ইনফ্যান্টিসাইড যাতে না হয় সেই ব্যবস্থা তিনি করেছিলেন। ওকে, অর্থাৎ ওই যে বলেছি যে পিতৃমাতৃ পরিচয়হীন শিশু, তাদেরকে যাতে হত্যা না করা হয়, বা মানে কন্যা ভ্রূণ হত্যা, এই সমস্ত বিষয় যাতে না হয় সেই জন্য বাল হত্যা প্রতিবন্ধক গৃহ 1863-তে চালু করেছিলেন। সত্য সাধক সমাজ, সেইখানে তিনি গুরুত্বপূর্ণ নেতৃত্ব বা ভূমিকা দিয়েছিলেন। ওকে, এবং জ্যোতিরাও ফুলে যখন মারা যান, তারপর এই সত্য সাধক সমাজের যে দায়িত্ব তিনি গ্রহণ করেছিলেন। ওকে, আফটার দ্যাট শি বিকেম দ্য চেয়ারপারসন অফ দ্য সমাজ, এবং পরবর্তীকালে তিনি এই সমাজের চেয়ারপারসন হয়েছিলেন। ওকে, ফিমাইন রিলিফ, অর্থাৎ যখন দুর্ভিক্ষ লাগতো, সেই দুর্ভিক্ষের সময় যাতে রিলিফ দেওয়া যেতে পারে, তিনি এবং তার স্বামী ওয়ার্কড dauntlessly during the famines starting in 1876, distributing free food in different areas, and persuading the British government to initiate relief work during the 1897 drought. Okay, gender discrimination ক্ষেত্রে she also raised her voice against caste and gender discrimination. ওকে, এবং তার সাবিত্রীবাই ফুলের লিটারেরি ওয়ার্কের কথা যদি বলি, দুটো বই বারবার পরীক্ষায় জিজ্ঞেস করে, একটা হচ্ছে কাব্য ফুলে। তাহলে কাব্য ফুলে কার লেখা? না, কাব্য ফুলে সাবিত্রীবাইয়ের লেখা 1934-এ। এবং ভবানী কাশী শুদ্ধ রত্নাকর, ভবানী কাশী সুবোধ রত্নাকর, ভবান কাশী সুবোধ রত্নাকর, এটা 1982-তে লেখা। ওকে, এই সাবিত্রীবাই ফুলের ওপরে এটা কিন্তু লেখা। ওকে, বেশ, তাহলে আপাতত আমরা সাবিত্রীবাই ফুলে পর্যন্তই রাখি, বাকি অনেকগুলো এখন আলোচনার মধ্যে রয়েছে, সেটা আমরা নেক্সট ক্লাসে করে নেব। আজকের ক্লাসে আর হবে না, তাহলে এটা পার্ট সিতে আমরা করে নেব। তাহলে এই একটা ক্লাসে দেখতে পাচ্ছ পার্ট আজকে বি আলোচনা করলাম আমরা, আগের ক্লাসে আমরা পার্ট এ আলোচনা করেছি। সো লাস্ট একটা করব পার্ট সি, এই পার্ট সিতে এটাকে কমপ্লিট করে দেবো। ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থেকো।